শুধু নিজে থেকে পড়তে যাও তাহলে অনেক ডিফিকাল্ট, কিন্তু আমি যেভাবে পড়িয়ে দেবো তারপরে দেখবে চুটকিতে যে কোনো প্রশ্ন উড়িয়ে দিচ্ছ, পুরো পুরো উড়িয়ে দেবে তোমরা। ব্যাচের যে কন্টেন্ট রয়েছে নোটসের মধ্যে সেখানে অবধি খুঁজে পাবে না। আমি এমন ভাবে এত ডিটেলসে পড়িয়ে দেবো, তোমরা শুধু বিশ্বাস করে ভরসা রেখে এগিয়ে চলো। তোমরা ইউটিউবের মধ্যে এত ফ্রি কন্টেন্ট, এত প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট কোথাও পাবে না, এটা আমি দাবি করে বলতে পারি। বুক ভরসা করে আমি যেভাবে পড়াচ্ছি পড়তে থাকো, তোমাদের একটা নাম্বার কেউ কাটতে পারবে না। গ্যারেন্টি করে বলতে পারি তোমাদের জীবন বিজ্ঞানে কোষ বিভাজনের উপরে চিন্তা সম্পূর্ণ শেষ করে দেবো আমি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল বার টপার্স ল্যাবের ভেতরে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। আমরা কিন্তু মাধ্যমিক 2027-এ বাজি মাত করার জন্য একের পর এক পুরো ধোঁয়াদার ভিডিও, ফাটাফাটি ভিডিও, যে ভিডিওগুলো ইউটিউবের কোনো চ্যানেলে তোমরা খুঁজে পাবে না, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে 2-3টে করে কিন্তু আপলোড করছি। সেই জন্যে তোমরা এই চ্যানেলটাকে ভুলেও যেন স্কিপ করো না, কারণ একবার স্কিপ করা মানে হলো বিশাল ভুল করা। কারণ একবার যখন খুঁজে পেয়েছো, বিশ্বাস করে একবার দেখো, তোমাদেরকে এমন ভাবে আমি নাম্বার তুলিয়ে দেবো মাধ্যমিক 2027-এর মধ্যে বলো, সেকেন্ড সামেটিভে বলো, টেস্ট পরীক্ষায় বলো, তোমরা নিজেরা ভাববে যে জীবন বিজ্ঞান এত সহজ ছিল আর আমরা মুখস্থ করে করে না বুঝে উল্টো পাল্টা চ্যানেলের থেকে উল্টো পাল্টা বুঝে আমরা সেটা ঘুরে বেড়াচ্ছিলাম। এত সহজ করে পড়িয়ে দেবো। সেই জন্য ভয় নয়, বাজিমাত করার জন্য সবাই প্রস্তুত তো? এবং তোমাদের ফার্স্ট সামেটিভের যে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল কোষ বিভাজন, সেই কোষ বিভাজনের উপরে ওয়ান শট নিয়ে কিন্তু আমরা আজকে চলে এসেছি। এবং যে ওয়ান শটটা ইউটিউবের মধ্যে তোমরা আর কোথাও খুঁজে পাবে না। এত ডিটেলসে আমি ওয়ান শটে পড়িয়ে দেবো, তোমরা তখন নিজেরা মনে করবে যে আমরা তো পেড ব্যাচে এত ডিটেলসে পড়ি না, তাহলে দাদা আমাদের ইউটিউবে ওয়ান শটে এত ডিটেলসে এত ভালো কি করে বুঝিয়ে দিচ্ছি। এমন ভাবে বুঝিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা একটা ফোটাও কিন্তু স্কিপ করবে না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আমি গ্যারেন্টি করে বলতে পারি তোমাদের জীবন বিজ্ঞানে কোষ বিভাজনের উপরে চিন্তা সম্পূর্ণ শেষ করে দেবো আমি। সেই জন্য ভয় নয়, বাজিমাত করার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। তো আজকে আমরা যেটা শুরু করবো সেটা হলো কোষ বিভাজন। কোষ বিভাজন নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকমের চিন্তা ছিল যে দাদা কোষ বিভাজনটা বুঝতে পারছি না, অনেক ডিফিকাল্ট, অনেকে। হ্যাঁ, তোমাদের লেভেলের জন্য তোমরা যদি শুধু নিজে থেকে পড়তে যাও তাহলে অনেক ডিফিকাল্ট, কিন্তু আমি যেভাবে পড়িয়ে দেবো তারপরে দেখবে চুটকিতে যে কোনো প্রশ্ন উড়িয়ে দিচ্ছ, পুরো পুরো উড়িয়ে দেবে তোমরা। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথম আমাদের কোষ বিভাজনের মধ্যে যে জিনিসটা পড়তে হবে সেটা হলো কোষচক্র কাকে বলে। দাদা কোষচক্রটা কি? কোষচক্র আর কিচ্ছু না, জাস্ট কোষটা একটা চক্রাকার পথে ঘুরছে এবং যে চক্রাকার পথে ঘোরার সময় সে বিভিন্ন ধরনের দশাগুলোকে অতিক্রম করছে এবং বিভিন্ন দশাগুলোকে পর্যায়ক্রমিকভাবে অতিক্রম করার মাধ্যমে যখন কোষটা বিভাজনের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, সেই চক্রাকার পথটাকেই আমরা বলি কোষচক্র। তাহলে কোষচক্রের যদি ছবিটার মধ্যে আমরা একটুখানি লক্ষ্য করি, দেখো একটা কোষ এরকম চক্রাকার পথে ঘুরছে না? প্রথম দিকে আমরা যে দশাটা রয়েছে কোষের চক্রের মধ্যে সেটাকে আমরা বলে থাকি ইন্টারফেজ। এবার এই ইন্টারফেজটা কি? ইন্টারফেজটা হলো কোষচক্রের মধ্যে সবথেকে বড় দশা। এই যে সবুজ রঙের একটা সার্কেল দেখতে পাচ্ছ, এটা দেখো কতটা জায়গা জুড়ে রয়েছে, আর এই হলুদ রঙের অংশটা কতটুকু জায়গা জুড়ে রয়েছে। তাহলে আমরা বলতে পারি কোষচক্রের মধ্যে যে ইন্টারফেজ দশাটা সেটা হলো সর্ববৃহৎ দশা। এবং কোষচক্রের মধ্যে যে মাইটোসিস দশা, এটাকে আমরা বলে থাকি মাইটোসিস দশা। সেই মাইটোসিস দশাটা হলো সব থেকে ছোট দশা। বোঝা গেল? এবার এখানে যদি লক্ষ্য করি আমরা একটু ভালো করে, তাহলে দেখতে পাবো কোষটা একটা চক্রাকার পথে ঘুরছে। এখানে লক্ষ্য করো, এই যে দেখো একটা চক্রাকার পথে ঘুরছে না? দিয়ে লাস্টে কি হলো? কোষটা বিভাজিত হয়ে গেল। তাহলে আমরা কি জানলাম? যে একটা কোষ যখন কোনো একটা কোষচক্রের ভেতরে প্রবেশ করছে, প্রবেশ করাকালীন সে বিভিন্ন ধরনের যে দশা আছে, যেমন G1 দশা আছে, S দশা রয়েছে, G2 দশা রয়েছে, মাইটোসিস দশা রয়েছে। এই দশাগুলোর মাধ্যমে যখন পর্যায়ক্রমিক ভাবে অতিক্রম করে লাস্টে আসছে, সেই লাস্টে যেখানে ছিল আমার কাছে একটা কোষ, সেই একটা কোষ থেকে হয়ে গেছে দুটো কোষ। তাহলে এই যে চক্রাকার পথ, এই চক্রাকার পথটাকেই আমরা বলে থাকি কোষচক্র। এবারে এই যে কোষচক্র, কোষচক্রের মধ্যে এক্ষুনি কি বললাম? দুটো দশা আছে, মেন দুটো দশা, একটা সর্ববৃহৎ দশা আর একটা ক্ষুদ্রতম দশা। সর্ববৃহৎ দশা যেটা, সেটাকে আমরা বলে থাকি ইন্টারফেজ, এবং সবথেকে যে ছোট দশা সেটাকে আমরা বলে থাকি মাইটোটিক ফেজ অথবা মাইটোসিস ফেজ। এবারে এই ইন্টারফেজের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা তিনটে আলাদা আলাদা দশা দেখতে পাচ্ছি। দাদা এই তিনটে আলাদা আলাদা দশা কি?
ব্যাপারটা তো বুঝলাম না। ইন্টারফেজ মানে মনে রাখবে কোষের বিভাজনের প্রস্তুতি দশা। আমি লিখে দিচ্ছি, কোষ বিভাজনের কেন, এটা কিসের দরকার? এটার তো কোনো দরকার ছিল না। একটা কোষ ছিল, দুম করে আমরা ভাগ করে দিতাম, তাহলেই তো হয়ে যেত। না 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 না, এরকম করলে হবে না। কারণ প্রত্যেকটা কোষের ভেতরে যে বংশগত পদার্থ, সেই বংশগত পদার্থটা তো ফিক্সড, সেই বংশগত পদার্থটা তো ফিক্সড। এবারে এই বংশগত পদার্থের পরিমাণটাকে আমরা যদি দুগুণ না করে যদি আমরা যদি ফট করে বিভাজন করে দিই, তাহলে কি হবে? যা ছিল সেখান থেকে তো আরো কমে যাবে, তাই তো? সেখান থেকে তো আরো কমে যাচ্ছে। যেমন ধরে নাও এটা ছিল 2n, এই 2n থেকে আমরা বিভাজন করে দিলে কি হয়ে যাবে? n হয়ে যাবে। তারপরে n থেকে আমরা যদি আবার পরবর্তীতে বিভাজন করে দিই, তাহলে n/2 হয়ে যাচ্ছে। আবার যদি বিভাজন করে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে? n/4 হয়ে যাচ্ছে। কিন্তু এইগুলো কি আমরা কোনোদিনও দেখেছি বইয়ের মধ্যে? এই n/4, n/2 এগুলো হয়ই না, এগুলো হয়ই না, কোনোদিন সম্ভবই না। কেন? কারণ বংশগতির যে পদার্থটা, সেই পদার্থটাকে বা ক্রোমোজোমটাকে আমরা যদি দ্বিগুণ না করি এই প্রস্তুতি দশার মধ্যে, তাহলে কি হবে? তাহলে কোষটা যখন বিভাজিত হবে, কোষের ভেতরে সব এলোমেলো হয়ে যাবে, মানে কোনো কিছু ঠিকভাবে বিভাজিত হবে না। একটা কম গেছে, একটা বেশি গেছে, একটা বেশি গেছে, একটা কম গেছে, সব বেশি চলে গেছে, সব কম চলে এসেছে। এই রকম উল্টো পাল্টা ঘটনা ঘটবে, এবং উল্টো পাল্টা ঘটনা ঘটার ফলে কি হবে? তখন কোষের ত্রুটি তৈরি হবে এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হবে। সেই জন্য আমাদের কোষ খুব সিস্টেমেটিক ওয়েতে চলে, যাতে আগে আমরা কোষের ভেতরে যা পদার্থ আছে সেগুলোকে বাবা আগে আমরা দ্বিগুণ করে নেব। দ্বিগুণ করে নেওয়ার পরে ধীরে 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 যখন আলটিমেট আমাদের প্রস্তুতি দশা পুরোটা শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা বিভাজনের মধ্যে প্রবেশ করব। যে না, আমার ভেতরে এবারে সাফিসিয়েন্ট জিনিসপত্র আছে, আমি এবারে যদি বিভাজনে প্রবেশ করি, তাহলে আমরা ইকুয়ালি দুটো আলাদা আলাদা কোষের মধ্যে কিন্তু পরিণত হতে পারবো। এইটাই হলো কোষ বিভাজনের দশাগুলোর মূল লক্ষ্য। সেই জন্য প্রস্তুতি দশাটাকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি। একটা হলো G1 দশা, একটা হলো S দশা, আর একটা হলো G2 দশা। এবার এই ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা হলো দুটো পর্যায়ক্রমিক যে কোষ বিভাজন আছে, সেই দুটো পর্যায়ক্রমিক কোষ বিভাজনের যে মধ্যবর্তী যে দশাটা, সেটাকেই আমরা বলে থাকি ইন্টারফেস দশা। কেন? পর্যায়ক্রমিক কি করে হচ্ছে দাদা? এখানে লক্ষ্য করো, সাইটোকাইনেসিস মানেও হলো কোষ বিভাজন, একটা শেষ হলো, এবং এখানে দেখো আবার প্রোফেজ শুরু হচ্ছে, মানে একটা শেষ হলো আর একটা শুরু হলো। তাহলে এই যে শেষ এবং শুরুর মধ্যবর্তী যে দশাটা, সেই মধ্যবর্তী দশাটাকেই আমরা বলে থাকি কোষচক্রের ইন্টারফেস দশা, যেখানে কোষটা বিভাজনের জন্য প্রস্তুত হয়, যাতে পরবর্তীতে আমাদের সামনে কি আছে? প্রোফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে। এগুলো হলো কোষ বিভাজনের বিভিন্ন দশা। এখানে কোষ বিভাজিত হবে, এখানে কিন্তু আর কোষ কোনোভাবে প্রস্তুত হতে পারবে না। যেমন অনেকে কি করে, অনেকে ভাবছে দাদা তো ভিডিও দিচ্ছে, ইউটিউবের মধ্যে তো রয়েছে, ও দেখবো কোন না। এই ভিডিওগুলো তো থাকবে সব সময় তোমাদের জন্য ফ্রিতে থাকবে, কিন্তু তোমরা যদি এখন না দেখো, পরবর্তীকালে কি হবে? তখন ভিডিওর পাহাড় জমে যাবে, এবং সেই পাহাড়কে তোমরা কি একদিনে সলভ করতে পারবে? একদিনে পড়তে পারবে? একদিনে পড়ে সবকিছু ঘটে কি ঢোকাতে পারবে? তোমাদের পারবে না। সবকিছু তখন আর কিন্তু তোমাদের ঘটে ঢুকবে না। এবারে ঘটে ঢোকানোর জন্য কি করতে হবে? ঘটে ঢোকানোর জন্য আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমিক ভাবে প্রস্তুতি নিতেই হবে, যাতে আমরা যখন পরীক্ষা আসবে, ধরে নাও এই মাইটোসিসটা হলো তোমাদের জীবনের মাধ্যমিক সব থেকে বড় পরীক্ষা, এই পরীক্ষা যখন আসবে তখন আমরা যাতে হেসে খেলে পরীক্ষার প্রত্যেকটা ধাপ পাস করতে পারি, এবং পরবর্তীর জন্য যাতে আবার প্রস্তুতি নিতে পারি খুব ভালো করে, যার যে সাবজেক্টটা খুব ভালো পছন্দ। এটা কি তাহলে আমাদের জীবনের সঙ্গেই আমরা রিলেট করতে পারছি, যে দুটো দশার মধ্যবর্তী দশাটাকে আমরা বলছি ইন্টারফেজ। ইন্টার কথাটার মানেই হলো মধ্যবর্তী, আর ফেজ কথাটার মানেই হলো দশা, মানে দুটো কোষের বিভাজনের মধ্যবর্তী যে দশা, সেটাকেই আমরা বলছি ইন্টারফেজ। এই হলো ইন্টারফেজের পুরো একদম সমালোচনা। এরপরে এই যে আমরা দেখলাম ইন্টারফেসের মধ্যে বাবা তিনটে দশা আছে। কি কি তিনটে দশা? একটা হলো G1 দশা, বা যেটাকে আমরা বলি গ্যাপ 1 দশা। জি মানে হলো গ্যাপের কথা বোঝানো হয়। একটা হলো G1 দশা বা গ্যাপ 1 দশা, একটা হলো S দশা, এবং একটা হলো G2 দশা। এই তিনটে দশার কথা আমরা পড়ে থাকি। তো দাদা এই তিনটে দশার গুরুত্ব কি সেটাও বলবো।
যা স্লাইডের মধ্যে আছে সেগুলো খুব ভালো করে পড়বে, তার বাইরে এই ইন্টারফেসের মধ্যে আর কিছু জিজ্ঞাসা তোমাদের করবে না। ইন্টারফেস থেকে মোস্ট প্রবাবল কোশ্চেন হলো ইন্টারফেস কাকে বলে, ইন্টারফেসের 3টে দশার গুরুত্ব লেখো, অথবা ইন্টারফেসের 3টে দশার বৈশিষ্ট্য সমেত একটা চক্রাকার পথ দেখাও। এই হলো ইন্টারফেসের প্রবাবল কোশ্চেন। এর বাইরে আর কিচ্ছু তোমাদের জিজ্ঞাসা করবে না। যা পড়িয়ে দিচ্ছি তার বাইরে কিচ্ছু আসবে না। তোমরা শুধু ভরসা করে আমি যেভাবে পড়াচ্ছি পড়তে থাকো, তোমাদের একটা নাম্বার কেউ কাটতে পারবে না, এবং যেমন পড়াচ্ছি তেমন পড়তে হবে। নিজে থেকে কোনো মডিফিকেশন করলে কিন্তু নাম্বারের মধ্যেও মডিফিকেশন চলে আসবে। কারণ আমি যতটুকু পড়াচ্ছি পুরো একদম চাঁচা ছোলা, মাধ্যমিকের জন্য যতটুকু দরকার ততটুকু, উল্টো পাল্টা আল ফাল কিচ্ছু আনইম্পর্টেন্ট আমি পড়াবো না। যতটুকু ইম্পর্টেন্ট আলাদা আলাদা বছরের জন্য সেইগুলোই আমি ওরিয়েন্টেড ভাবে পড়াবো। সেই জন্য চুপচাপ ভরসা করে যদি পড়ো তাহলে তোমরা নিজেরা হাতে নাতে ফল পাবে। তো এবারে ইন্টারফেসের মধ্যে আমরা 3টে দশা দেখেছিলাম। কি কি 3টে দশা দাদা? একটা G1 বা গ্যাপ 1, একটাকে বলা হয় G2 বা গ্যাপ 2, আর একটাকে বলা হয় এস দশা বা সংশ্লেষ দশা। এই 3টে দশার আলাদা আলাদা গুরুত্ব কি? আমরা যদি এখানে G1 দশা দেখি তাহলে এখানেই দেখো লেখা রয়েছে প্রিপারেশন ফর ডিএনএ সিনথেসিস, মানে ডিএনএ সংশ্লেষণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমরা এবারে একটুখানি এখানে পড়ে দেখি। এই দশার মধ্যে প্রথমত কোষের বিপাকীয় হারটা বৃদ্ধি পায়, মানে কোষটা অ্যাক্টিভ হয়ে যায়। কেন অ্যাক্টিভ হয়ে যায়? কারণ কোষের ভেতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কোষ যদি অ্যাক্টিভলি কি বলবো সংশ্লেষ না তৈরি করতে শুরু করে বা সংশ্লেষ করার মাধ্যমে যদি তাদের পরিমাণটাকে বাড়াতে না শুরু করে তাহলে কি হবে? তাহলে তো সেখানে সমস্যা তৈরি হবে। সেই জন্য কোষের বিপাকীয় হার বেড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন কোষ অঙ্গাণু তৈরি হয়। কেন? কারণ একটা থেকে তো দুটো হবে, তাহলে দুটোর মধ্যে যদি সমান সমান আমাকে ভাগে পাঠাতে হয় তাহলে তো আগে থেকে তো খাইয়ে পড়িয়ে তো রেডি করে রাখতে হবে। আগে থেকে যদি জিনিসপত্র আমরা রেডি করে না রাখি তাহলে এই যে একটা কোষ, ধরে নাও এটা একটা কোষ, এই কোষটা যখন লাস্টে এখান থেকে বেরিয়ে এই দুটো আলাদা আলাদা কোষে যে রূপান্তরিত হচ্ছে তার মধ্যে ধরো এর মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল একটার মধ্যে আছে একটার মধ্যে নেই, তাহলে কি এটা আদে কোষ বলে কি গণ্য করতে পারবো? আমি গণ্য করতে পারবো? পারবোই না গণ্য করতে। কেন? কারণ একটার মধ্যে ছিল আর একটার মধ্যে নেই। এ আবার কি ধরনের কোষ? সেই জন্য কোষের মধ্যে নতুন নতুন যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সেইগুলোকেও আমায় তৈরি করে রাখতে হবে। এবং এই দশাটা কি? এই দশাটা হলো আমরা যে মাইটোটিক ফেজ দেখতে পাচ্ছি, মাইটোটিক ফেজের একদম শেষ দশা, এবং ইন্টারফেজের যে এস দশা, একটা হলো শেষ আর একটা হলো এস। এই শেষ দশা এবং ইন্টারফেজের এস দশা বা সংশ্লেষ দশার যে মধ্যবর্তী এই কমলা রঙের যে আমরা পর্যায়টা দেখতে পাচ্ছি এটাকেই বলা হয় G1 বা গ্যাপ 1 দশা। ক্লিয়ার? তারপরে আমরা চলে আসবো G2 দশা। G2 দশার আগে আমরা একটুখানি এস দশাটা দেখে নিই, কারণ G1 এর পরেই তো বাবা এস আছে, নাহলে এস রাগ করবে যে আমাকে ছেড়ে ওর কাছে কেন চলে গেল। তাহলে এস এর ক্ষেত্রে কি হচ্ছে? এস হলো G1 এবং G2 মধ্যবর্তী একটা দশা, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা দশা। কেন? কারণ এখানে আমরা দেখতে পাই ডিএনএ সংশ্লেষ হয়, বা আমরা বলতে পারি ডিএনএ তৈরি হয়। এর ফলে কি হয়? ডিএনএ ধরো ছিল আগে একখানা, সাপোজ ধরার জন্য বলছি, ধরো আগে ছিল একখানা, এবারে ডিএনএ এর পরিমাণটা বাড়ছে। বাড়ছে কেমন করে বাড়ছে? দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ কেন হচ্ছে? কারণ একটা থেকে তো দুটো হবে, তাহলে আগে যদি একটা ছিল এখন কি হয়ে গেল? এখন দুটো হয়ে গেল। এবারে যদি দুটো হয়ে যায়, ধরো দুটো হয়েও গেল, দুটো হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? তখন সমান সমান ভাবে এর মধ্যেও একটা যাবে, এর মধ্যেও একটা যাবে, মানে ব্যালেন্সড হয়ে গেল ব্যাপারটা। যে মাতৃকোষ ছিল সেই মাতৃকোষের মধ্যেও আমরা একখানাই দেখেছিলাম, এবং যে দুটো আলাদা আলাদা কোষ আছে সেই দুটো কোষের ভেতরেও আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু একই রকমের ডিএনএ এর উপস্থিতি দেখতে পাচ্ছি, একই সংখ্যায় দেখতে পাচ্ছি। তার মানে কোষ বিভাজনটা ঠিকঠাক মতো প্রস্তুতি দশায় প্রস্তুতি নিয়েছে। সেই জন্যই এস দশার গুরুত্ব অপরিসীম। এবার এখানে লক্ষ্য করো, ডিএনএ প্রতিলিপিকরণের মাধ্যমে ডিএনএ এর পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়, মানে একটা ডিএনএ ছিল সেখান থেকে দুটো আলাদা আলাদা ডিএনএ হয়ে গেল। আমরা কি জানি? ডিএনএ তো দুটো আলাদা আলাদা তন্ত্রী থাকে। এবার দুটো তন্ত্রী থেকে কি হলো? দুজন আলাদা হয়ে গেল এবং তাদের উপর নতুন করে আবার একটা করে তন্ত্রী তৈরি হলো। ঠিক আছে? তাহলে কি হলো? একটা থেকে দুটো হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি বলছি? এই ঘটনাটা কি বলা হয়? প্রতিলিপিকরণ বা ক্লোনিং। ঠিক আছে? বা রেপ্লিকেশন। এর ফলে কি হয়? ডিএনএ এর পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে এই যে এস পর্যায়ে আরো একটা জিনিস তৈরি হয়, সেটা হলো হিস্টোন প্রোটিন।
এই হিস্টোন নামক প্রোটিনটাও তৈরি হয়। কেন? এই হিস্টোন প্রোটিন এবং ডিএনএ দুজনে একসঙ্গে যোগ হবে, যোগ হয়ে কি তৈরি করবে? যোগ হয়ে ক্রোমোজোম তৈরি করবে। ক্রোমোজোম যখন আমি পড়াবো ওয়ান শটে তখন বুঝতে পারবে কতটা ভালো করে জিনিসগুলো। আজকে কোষ বিভাজন পড়ছি, আমরা কোষ বিভাজনের দিকে কনসেন্ট্রেট করব। তাহলে এই যে ডিএনএ এবং হিস্টোন এরা একসঙ্গে যুক্ত হয়ে একটা ক্রোমোজোম নামক এরকম একটা এক্স এর মতো গঠন তৈরি করতে সাহায্য করবে, সেই জন্য এই হিস্টোন প্রোটিনটা তৈরি হয়। এর গুরুত্বও কিন্তু অপরিসীম। এরপরে আমরা চলে আসি জিটু দশা। জিটু দশায় কি হচ্ছে? জিটু দশা একদম দেখো কোষ বিভাজনের ঠিক আগের দশা না? মানে কিরম বলতো, তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তার আর মাত্র 5 দিন বাকি, এইটাই হলো সেই রকম জিটু দশার মতো, মানে পরীক্ষার ঠিক আগের পর্যায়ে। মানে মাইটোসিসের যে একদম প্রথম শুরুর দশা এবং ইন্টারফেজের যে এস দশা, সেই এস দশা এবং প্রোফেজ দশার মধ্যবর্তী যে দশা সেটাকেই আমরা বলে থাকি জিটু দশা। এবং জিটু দশায় কি হয়? জিটু দশায় বেমতন্তু গঠন করার জন্য বিভিন্ন ধরনের যে মাইক্রোটিবিউলস গুলো রয়েছে বা অনুনালিকা, সেগুলোর নতুন করে সংশ্লেষণ শুরু হয়। কেন? কারণ এই জিটু থেকে যখন টেলোফেজে যাবে, একদম লাস্টে চলে যাবে ধীরে 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 ধীরে, তখন আমরা দেখব যে ক্রোমোজোম গুলো বেমতন্তু নামক একটা গঠনের উপরে আটকে তারপরে দুটো আলাদা আলাদা কোষের মধ্যে সঞ্চরণ করে। এবার এই যে বেমতন্তু, সেটাও তো আগে থেকে তৈরি করে পাঠাতে হবে, মানে সব কিছু খাইয়ে পড়িয়ে রেডি করে পাঠাতে হবে। একটারও যদি কিছু গন্ডগোল হয় আবার ফিরে চলে আসবে একই জায়গায়, জীবনে চলে আসবে। বোঝা গেল? তাহলে এখানে কি তৈরি হলো? বেমতন্তু গঠন করার জন্য যে সমস্ত মাইক্রোটিবিউলস বা অনুনালিকা ছিল সেগুলো সংশ্লেষিত হয়ে গেল, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেহের ভেতরে যে বিভিন্ন প্রকারের আরএনএ রয়েছে, আরএনএ রয়েছে, এমআরএনএ রয়েছে, টিআরএনএ রয়েছে, মানে মেসেঞ্জার আরএনএ আছে, ট্রান্সফার আরএনএ আছে, রাইবোজোমাল আরএনএ আছে, এই যে বিভিন্ন ধরনের আরএনএ, এই বিভিন্ন ধরনের আরএনএ গুলো কিন্তু এই জিটু দশার মধ্যেই তৈরি হয়। এই হলো তিনটে দশার আলাদা আলাদা পর্যায় এবং আলাদা আলাদা বৈশিষ্ট্য। যতটুকু দিয়েছি ততটুকু তোমরা যদি ঠিকঠাক ভাবে লিখে আসতে পারো, তোমাদের নাম্বার কেউ কাটতে পারবে না, এটা আমার গ্যারেন্টি। এটা আমার গ্যারেন্টি বলে দিলাম বুক টুকে, কেউ কাটতে পারবে না। তো আমরা ইন্টারফেসটা করে ফেললাম। ইন্টারফেসটা কি? বিভাজনের প্রস্তুতি দশা। প্রস্তুতি নিয়েছে, খুব ভালো প্রস্তুতি নিয়েছে। এবারে প্রস্তুতির পরে কি হবে? প্রস্তুতির পরে ইন্টারফেসের পরে আমাদের তো এবার পরীক্ষায় নামতে হবে। পরীক্ষা মানে কি? পরীক্ষা মানে হলো কোষ বিভাজনের আসল দশা, যেটাকে আমরা বিভাজন আসলে বলি। সেটা কি? সেটা হলো মাইটোটিক দশা বা এম দশা। এটা কি? এটা হলো ইন্টারফেসের ঠিক পরবর্তী দশা, যেখানে একটা কোষ ধাপে 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 অনেকগুলো পর্যায়ক্রমিক যে প্রক্রিয়া রয়েছে বা দশা রয়েছে, সেই পর্যায়ক্রমিক দশাগুলোর মাধ্যমে যখন অতিবাহিত হচ্ছে, অতিবাহিত হয়ে এসে যখন একদম লাস্টে চলে আসছে, তখন দেখো কি হলো? একটা কোষ ছিল, সেখান থেকে কি হলো? সেখান থেকে দুটো আলাদা আলাদা কোষের উৎপত্তি হয়েছে। এইটাকেই বলা হয় কোষ বিভাজন। এবং মাইটোটিক দশার কি কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথম বৈশিষ্ট্য হলো এটা দুটো ধাপে সম্পন্ন হয়। মানে প্রথমে এই যে নিউক্লিয়াসটা আছে ভেতরের দিকে, নিউক্লিয়াসটা বিভাজিত হবে এবং লাস্টে গিয়ে যে সাইটোপ্লাজমটা আছে সেটা বিভাজিত হবে। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলে থাকি ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলে থাকি সাইটোকাইনেসিস। তাহলে আমাদের মনে থাকবে যে ক্যারিওকাইনেসিস মানে হলো নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস মানে হলো কোষের ভেতরে যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমের বিভাজন। এক এক করে সব ক্লিয়ার হয়ে যাবে, ধৈর্য রাখবে, এমন করে পড়িয়ে দেবো জীবনে ভুলবে না কোনোদিন। এবং এই সময় যে ক্রোমোজোম এবং যে কোষের বিভাজন আছে সেগুলোও ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে। যদি লক্ষ্য করো, দেখো ক্রোমোজোম গুলো বিভাজিত হয়ে গেল না? ক্রোমোজোম গুলো দুটো আলাদা আলাদা খণ্ডে ভেঙে গিয়ে দুটো আলাদা আলাদা কোষের ভেতরে চলে গেল, এবং যে কোষটা আছে সেই কোষটাও দেখো মাঝখান থেকে একটা খাঁজ তৈরি করার মাধ্যমে একে অপরের সঙ্গে আলাদা হয়ে গেল। তাহলে কি হলো? ক্রোমোজোম এবং কোষ দুটোই আলাদা আলাদা ভাবে নিজেদের মধ্যে বিভাজন সম্পন্ন করলো এই মাইটোটিক দশার মধ্যে। এবং ক্রোমোজোমের যে সমস্ত সিস্টার ক্রোমাটিড গুলো ছিল তারা পরস্পরের থেকে আলাদা হয়ে দুটো আলাদা আলাদা কোষের মধ্যে চলে গেল। এবার এখানটায় লক্ষ্য করো, এখানে দেখো একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো ক্রোমোজোম একসঙ্গে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে না? এবার এই যে একটা নির্দিষ্ট জায়গায় একসঙ্গে ক্রোমোজোম গুলো যুক্ত হয়ে রয়েছে, এখানে কিন্তু একই ধরনের ক্রোমোজোম যুক্ত হয়ে রয়েছে। ধরো তোমাদের একটা আমি স্লাইডের মাধ্যমে আলাদা করেই বলি। ধরো আমার কাছে তিনটে আলাদা আলাদা ক্রোমোজোম আছে। লাল ক্রোমোজোম আছে আমার কাছে,
হলুদ ক্রোমোজোম আছে আমাদের কাছে। এবারে আমরা সিস্টার এবং নন সিস্টার মানে কি? সিস্টার মানে হলো এই যে একটা লাল ক্রোমোজোম, এই যে লাল ক্রোমোজোম, এইটা এই লাল ক্রোমোজোমটার সঙ্গে সেম একই ধরনের বৈশিষ্ট্যাবলী তারা বহন করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুরো হুবহু কপি। সেই জন্য এদেরকে বলা হয় সিস্টার ক্রোমোজোম। এবং এই যে হলুদ দুটো রয়েছে এরাও একে অপরের সাপেক্ষে কি হয়ে যাবে? সিস্টার হয়ে যাবে। কারণ এরাও একই ধরনের বৈশিষ্ট্যাবলী বহন করছে। কিন্তু এই লাল ক্রোমোজোমটা এই হলুদ ক্রোমোজোমের সাপেক্ষে এরা কি হয়ে যাবে? এরা হয়ে যাবে নন সিস্টার। কারণ এরা একে অপরের সাপেক্ষে বিপরীত ধর্মী যে বৈশিষ্ট্যাবলী রয়েছে বা অন্য অন্য ধরনের বৈশিষ্ট্যাবলী তারা বহন করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখানে ঘটনাটা কি রকম হয় জানো? অনেকগুলো ধরো এইরকম কিছু ক্রোমোজোম আছে, তারা একটা জায়গায় এরকম পরস্পর সজ্জিত হয়ে রয়েছে। এবারে সেই ক্রোমোজোমগুলো একটা সময় গিয়ে দেখা যাচ্ছে, পরবর্তী ধাপে আমরা যদি যাই তাহলে দেখা যাচ্ছে কিছু ক্রোমোজোম মাঝখান থেকে এরকম ভাগ হয়ে ওপরে নিচে একটা করে বাহু নিয়ে উঠে যাচ্ছে, একটা করে বাহু নিয়ে উঠে যাচ্ছে। এটাকেই আমরা বলে থাকি সিস্টার যে ক্রোমোজোম আছে সেই সিস্টার ক্রোমোজোম গুলো মাঝখান থেকে বিভাজিত হয়ে গিয়ে একটা বাহু ওপরে উঠে গেছে, একটা বাহু নিচে নেমে গেছে। এটাকেই আমরা বলে থাকি সিস্টার ক্রোমোজোমের চলন। দেখো এবার বুঝতে পারছো এখানে কি ছিল? এক্স আকৃতির অনেকগুলো ক্রোমোজোম ছিল, মাঝখান থেকে তারা ভি আকৃতির মতো ভাগ হয়ে গিয়ে একটা উপরের দিকে আমি ধরে নিলাম উত্তর মেরুতে চলে যাচ্ছে আর একটা দক্ষিণ মেরুতে চলে যাচ্ছে, মানে দুটো আলাদা আলাদা মেরুতে তারা গমন করছে। সেই জন্য এটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে দুটো আলাদা আলাদা যে কোষ ছিল, মানে এটা একটা কোষ এবং এইটা একটা কোষ, এই দুটো আলাদা আলাদা কোষের মধ্যে তারা বিভাজিত হয়ে চলে যাচ্ছে। এই হলো মাইটোটিক ফেজের সম্পূর্ণ দশাটা। এরপরে চলে আসি আমরা কোষ বিভাজন। এবারে পড়বো আমরা কোষ বিভাজন। এখানে কি হয়? এখানে আমরা দেখতে পাই এই যে একটা কোষ ছিল, সেই একটা কোষ যখন দুটো আলাদা আলাদা কোষের মধ্যে বিভাজিত হয়ে যাচ্ছে বা দুটো আলাদা আলাদা কোষে ভাগ হয়ে যাচ্ছে, সেই প্রক্রিয়াটাকেই আমরা বলে থাকি কোষ বিভাজন। কেন হয়? প্রথমত হলো কোষের সেই সময় বিপাকীয় হার দ্রুত হয়ে যায়, এর ফলে তারা কোষ বিভাজনটাকে উদ্দীপিত করে, জোর করে, এই কর, এই কর, এই কোষ বিভাজন কর, এই কোষ বিভাজন কর, এরকম করে উদ্দীপিত করে। উদ্দীপিত করার ফলে কি হচ্ছে? কোষটা একটা থেকে দুটো আলাদা আলাদা খণ্ডে এরকম ভাগ হয়ে যাচ্ছে বা দুটো আলাদা আলাদা কোষ বিভাজিত হয়ে যাচ্ছে। এবং এই সময় কি হয়? এই সময় আমরা দেখে এলাম এক্ষুনি যে কোষ বিভাজনের সময় এস দশার মাধ্যমে ডিএনএ এর পরিমাণটা বেড়ে যাচ্ছে, সেটাকেই আমরা বলি দ্বিত্বকরণ। দ্বিত্বকরণ মানে হলো ডাবলিং, একটা থেকে দুটো হয়ে গেল, দুটো থেকে চারটে হয়ে গেল, এটাকেই বলা হয় ডাবলিং। এই ডাবলিং করার মাধ্যমে বা দ্বিগুণ হওয়ার মাধ্যমে ক্রোমোজোমের পরিমাণটাও দ্বিগুণ হয়ে যায়। এবং ক্রোমোজোমের পরিমাণও যখন দ্বিগুণ হয়ে যাবে তখন কি হবে? আগে তো ছিল এর মধ্যে একখানা, এখন এই কোষটা যখন বিভাজনের জন্য প্রস্তুত হয়ে গেছে, তার মানে এর মধ্যে কিন্তু আর একখানা নেই, এখন কি হয়ে গেছে? এখন দুখানা হয়ে গেছে। কেন? কারণ এস দশার মাধ্যমে এর ভেতরে দুটো আলাদা আলাদা ভাবে ডিএনএ তৈরি হয়েছে এবং দুটো আলাদা আলাদা ডিএনএ তৈরি হওয়ার ফলে কি হচ্ছে? তৈরি হওয়ার ফলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের পরিমাণটাকেও কিন্তু দ্বিগুণ করে দেবে। কারণ আমরা পড়েই এসেছি যে ক্রোমোজোম গঠনের জন্য ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে কাজ করে থাকে। এবং ক্রোমোজোমের পরিমাণটাও যখন দ্বিগুণ হয়ে গেল তখন এই একটা কোষের ভেতরে এত কিছু ফিট হবে কি করে? তখন এও কি করছে? তখন এও কোষটাকে উদ্দীপিত করছে, বলছে যে কর না, এই বিভাজন কর না, এই বিভাজন কর না। তখন এরা কি করছে? এরা কোষটা একটা থেকে দুটো আলাদা আলাদা বিভাজিত হয়ে গিয়ে দুটো আলাদা আলাদা কোষে রূপান্তরিত হয়ে যাচ্ছে।
এটাকেই আমরা বলে থাকি কোষ বিভাজন। এবং কোষ বিভাজনের অনেক সময় কারণও জিজ্ঞাসা করে, সেই জন্য আমি কারণটাও তোমাদের দিয়ে দিয়েছি। আমি এমন ভাবে জিনিসপত্র দিয়ে দেবো এই টপিকের মধ্যে, তোমরা অনেক পেড ব্যাচে খুঁজে পাবে না, এবং তোমরা অনেক পেড ব্যাচের যে কন্টেন্ট রয়েছে নোটসের মধ্যে সেখানে অবধি খুঁজে পাবে না। আমি এমন ভাবে এত ডিটেলসে পড়িয়ে দেবো, তোমরা শুধু বিশ্বাস করে ভরসা রেখে এগিয়ে চলো। তোমরা ইউটিউবের মধ্যে এত ফ্রি কন্টেন্ট, এত প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট কোথাও পাবে না, এটা আমি দাবি করে বলতে পারি, বুক ঠুকে বলতে পারি এতদিন। এরপরে চলে আসি আমরা কোষ বিভাজনের যে উল্লেখযোগ্য গুরুত্বগুলো রয়েছে। কেন আমাদের কোষ বিভাজন দরকার বাবা, না করলেই তো চলতো। একটা জিনিস মনে রাখবে, কারণ আলাদা, গুরুত্ব আলাদা। একটা কারণ মানে হলো কেন হচ্ছে, আর গুরুত্ব মানে হলো কোষ বিভাজন যে হলো, হবে তো অবশ্যই, যে হলো এটা তাহলে আসল গুরুত্বটা কি, এটা কেনই বা হচ্ছে, এটা হলো আমাদের গুরুত্বের মধ্যে পড়তে হবে। প্রথমত হলো বৃদ্ধি। এই যে আমরা ছোটবেলা থেকে যে একটা মায়ের কোলের মধ্যে বা কারুর একটা কোলের মধ্যে কোলে কোলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখন আমরা বড় সড়ো হয়ে গেছি, লম্বা চওড়া হয়ে গেছি, এখন কি আমরা কারোর কোলে কোলে ঘুরে বেড়াতে পারবো? আর তো ঘুরে বেড়াতে পারবো না। তাহলে আমাদের সেই ছোট্টবেলার কোল থেকে আমরা এতটা বড় হয়ে গেলাম, আমাদের দেহটা অনেকটা আকার আয়তনে বৃদ্ধি পেল। এই যে আমাদের যে বৃদ্ধি পেল, সেটা কি হলো? সেটা কোষ বিভাজনের মাধ্যমে দেহটা আকার আয়তনে বড় হলো, এবং দেহটা আকার আয়তনে বড় হওয়ার ফলে কি হচ্ছে? আমাদের বৃদ্ধি ঘটছে। সেই জন্য কোষ বিভাজনের অন্যতম গুরুত্বপূর্ণ যে গুরুত্ব, সেটা কি? সেটা হলো বৃদ্ধি। যেটা কার মাধ্যমে সম্পন্ন হয়? যেটা হলো কোষ বিভাজনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে, যেটাকে আমরা বলে থাকি মাইটোসিস কোষ বিভাজন। সব পড়বো এক এক করে। সেই মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা আমাদের দেহের মধ্যে যে কোষগুলো রয়েছে সেগুলো বারবার বিভাজিত হয়, এবং বিভাজিত হওয়ার মাধ্যমে কি তৈরি করে? আমাদের দেহটাকে আকার আয়তনে বৃদ্ধি লাভ করায়। যেমন এখানে লক্ষ্য করো, বিভাজন হওয়ার মাধ্যমে একটা দেহকোষ থেকে দুটো আলাদা আলাদা দেহকোষ তৈরি হলো বা কন্যা কোষ তৈরি হলো। ঠিক আছে, এবারে এই দুটো তৈরি হলো, এদের থেকে আরো দুটো দুটো করে তৈরি হবে, তারপরে থেকে আরো দুটো 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 করে তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে? কোষের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এবং আমাদের যে দেহটা সেটাও আকার আয়তনে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এরপরে চলে আসো জনন। আমরা পড়েছিলাম না, জননের মধ্যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া, মাইটোসিস আছে, অ্যামাইটোসিস আছে, মিওসিস আছে। কেউ কেউ অ্যামাইটোসিসকে ফলো করে, কেউ কেউ মাইটোসিস প্রক্রিয়া ফলো করে, আর কেউ কেউ মিওসিস প্রক্রিয়া ফলো করে। এই যে আমরা তিনটে প্রক্রিয়ার নাম বললাম, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এগুলো কি? এগুলো হলো কোষ বিভাজনের এক একটা টাইপ। এই কোষ বিভাজন প্রক্রিয়াগুলোকে অবলম্বন করে আমাদের যে জনন কোষ আছে, সেই জনন কোষগুলো বিভাজিত হয়। যেমন পুরুষদের দেহের ভেতরে শুক্রাণু, মহিলাদের দেহের ভেতরে ডিম্বাণু বা অ্যামিবার দেহ কোষ, এগুলো বিভাজিত হচ্ছে, এবং বিভাজিত হওয়ার মাধ্যমে তারা জনন সম্পন্ন করছে গ্যামেট উৎপাদন করার মাধ্যমে। কারণ এই কোষ বিভাজন প্রক্রিয়া যখন সম্পন্ন হবে, তখনই কিন্তু আসলে গ্যামেট উৎপন্ন হবে, এবং গ্যামেট উৎপন্ন হওয়ার মাধ্যমে, এবং সেই গ্যামেট দুটো যখন মিলন হবে, যেমন একটা হলো শুক্রাণু এবং একটা হলো ডিম্বাণু, এটার মিলনের ফলে কি হচ্ছে? একটা নতুন অপত্য তৈরি হচ্ছে। বা আলুর ক্ষেত্রেও আমরা অঙ্গজ জননের ক্ষেত্রে পড়েছিলাম, সেখানেও দেহকোষটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বারবার বিভাজিত হয়ে একটা আলু থেকে অপর একটা আলু তৈরি করে দিচ্ছে। বা অ্যামিবার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অ্যামাইটোসিস প্রক্রিয়াকে অবলম্বন করে তারা কিন্তু বিভাজন সম্পন্ন করছে, এবং একটা থেকে দুটো আলাদা আলাদা অ্যামিবাতে বিভাজিত হয়ে যাচ্ছে। আমরা জননের মধ্যে পড়েছিলাম না? তাহলে এগুলো কিসের মাধ্যমে হচ্ছে? এগুলো সম্পূর্ণ এক একটা আলাদা আলাদা কোষ বিভাজন প্রক্রিয়াকে অবলম্বন করে হচ্ছে। তাহলে জননের মধ্যেও কিন্তু কোষ বিভাজনের গুরুত্ব খুবই উল্লেখযোগ্য। তারপরে যেটা রয়েছে সেটা হলো নির্দিষ্ট কোনো একটা প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটাকে ধ্রুবক রাখা। মানে ধরে নাও, একটা আলাদা স্লাইডে তোমাদের আমি বোঝাই। ধরো আমাদের যে ক্রোমোজোম সংখ্যা বা আমাদের যে দেহের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা, সেটা কি? সেটা হলো আসলে 2n প্রকৃতি, বা যেটাকে আমরা বলে থাকি 46টি ক্রোমোজোম আছে। ঠিক আছে, অথবা আমরা বলে থাকি 23 জোড়া ক্রোমোজোম আছে, এই তো আমরা বলে থাকি। তাহলে এই যে 46টা ধরে নাও আমার মধ্যেও সেম আছে, ধরে নাও কোনো একটা মহিলার মধ্যেও এই 46টা ক্রোমোজোম, মানে সংখ্যাটা সেম আছে। ধরে নাও আর একটা মহিলার ভেতরেও এই একই ধরনের ক্রোমোজোম সংখ্যা আছে। ধরে নাও একটা পুরুষের ভেতরেও রয়েছে। ধরে নিলাম যে এখন দেখছে তার ভেতরেও ওই 46টা ক্রোমোজোমই রয়েছে। মানে এই যে প্রত্যেকের ভেতরে 46টা করে ফিক্সড ক্রোমোজোম, মানে 46-এর ঊর্ধ্বে কিন্তু যাচ্ছেই না। তাহলে এই যে 46টা আমরা প্রত্যেকবার যে মেনটেন করে এগিয়ে নিয়ে যাচ্ছি, তার জন্য কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? তার জন্য কোষ বিভাজন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে।
এবং কোষ বিভাজনের মধ্যে আমরা যদি বলি কোন কোষ বিভাজন, সেটা হলো মিওসিস। সেটা হলো মিওসিস। সেই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের যে ক্রোমোজোম সংখ্যা, সেই ক্রোমোজোম সংখ্যাটা জেনারেশন আফটার জেনারেশন সেটা কিন্তু সেম থাকে, কোনো দিন বদলাবে না, সম্ভবই নয়। এখন আমরা দাঁড়িয়ে বলছি, আজ থেকে ধরে নিলাম 20 বছর পরে গিয়েও যদি কেউ ভিডিওটা দেখে, তাহলে তার দেহের ভেতরেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা 46টাই থাকবে। মানুষ যদি দেখে তাহলে 46টাই থাকবে। তাহলে কি হলো ব্যাপারটা, এই যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, তারা কাদের মাধ্যমে সম্পন্ন করছে? এই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে অবলম্বন করে সম্পন্ন করছে। নাহলে কিন্তু আমাদের ক্রোমোজোম সংখ্যা কি হতো, ধরো আমার মধ্যে 46 রয়েছে, এবারে আমার সঙ্গে কারো যখন বিবাহ সম্পন্ন হচ্ছে, তখন এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে হলো আরো বেশি হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে, 92 হয়ে যাচ্ছে। এবার এটা ধরে নিলাম একটা অপত্য, এই অপত্যটার সঙ্গে আরেকটা অপত্যের যখন বিয়ে হচ্ছে, তখন কি হচ্ছে, তারও দেহের মধ্যে 92 রয়েছে। এবারে এই দুটো আমরা যদি যোগ করি, তাহলে কত হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে হলো 184। এবারে এরকম করে কন্টিনিউয়াসলি জেনারেশন আফটার জেনারেশন যদি যেতে থাকি, তাহলে তো হিউজ একটা ইনফিনিটি লেভেলে আমাদের ক্রোমোজোম সংখ্যা চলে যাবে, এত বেশি ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে, কোনোদিন আমরা চিন্তা ভাবনা করতে পারবো না। কিন্তু ব্যাপারটা কি আদৌ তাই? ব্যাপারটা কিন্তু তাই নয়। প্রত্যেকের দেহের ভেতরে ক্রোমোজোম সংখ্যা 46টাই থাকবে এবং সেটা ধ্রুবক ভাবে প্রত্যেকটা জেনারেশনের মধ্যে মেইনটেইন থাকবে। তার ফলেই আমরা এইটা কোনোদিন হতে দেখতে পাই না, এটা কোনোদিন সম্ভবই না হওয়া। বোঝা গেল তাহলে? এবার দেখো, এই যে দেখো মাতৃকোষের মিওসিস বিভাজন হলো এবং মিওসিস বিভাজনের ফলেই কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে জাইগোটের যে ক্রোমোজোম সংখ্যা সেটা 46ই বজায় রয়েছে, কোনো কিচ্ছু বদলায়নি। তাহলে কোষ বিভাজন কতটা গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, বুঝতে পারলে? নাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না যে কোষ বিভাজনের মাধ্যমে এত কিছু আমাদের দেহের মধ্যে হচ্ছে এবং এগুলো আমরা কোনোদিন বুঝতেই পারতাম না। এত সহজ করে আমি বুঝিয়ে দেবো। তারপরে চলে আসি আমরা এই যে তিনটে প্রক্রিয়া এক্ষুনি আমরা বললাম, একটা অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা মিওসিস। এই তিনটে প্রক্রিয়া সম্পর্কে আমাদের একটুখানি পড়তে হবে বাবা। এখানে অ্যামাইটোসিসটা কি? অ্যামাইটোসিসটা হলো একদম নিম্ন শ্রেণীর জীবেদের মধ্যে এক ধরনের কোষ বিভাজনের প্রক্রিয়া, যেখানে আমরা সাধারণত দেখতে পাই যে কোষটা কোনো ধরনের ক্রোমোজোমও তৈরি করে না, কোনো ধরনের নিউক্লিয়াসকেও তেমন ভাবে বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করছে না, শুধুমাত্র ক্রোমোজোম গঠন এবং বেম যন্ত্র বা বেম তন্তু যেটা রয়েছে সেই গঠনটাকে সাইডে রেখে ডাইরেক্টলি মাতৃকোষের যে নিউক্লিয়াসটা আছে এবং যে সাইটোপ্লাজমটা আছে, যেমন এখানে দেখো যে নিউক্লিয়াস এবং যে সাইটোপ্লাজমটা আছে সেটা ডাইরেক্টলি একটা ডাম্বেল আকৃতির মতো গঠন করলো এবং ডাম্বেল আকৃতি গঠন করার মাধ্যমে দুটো আলাদা আলাদা কোষে তারা বিভাজিত হয়ে গেল। এই যে বিভাজন প্রক্রিয়া, এই বিভাজন প্রক্রিয়াটাকেই আমরা বলে থাকি অ্যামাইটোসিস। কাদের মধ্যে দেখা যায়? অ্যামাইটোসিস আমরা অ্যামিবাদের মধ্যে দেখতে পাই, অথবা নিম্ন শ্রেণীর যে সমস্ত জীব আছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই অ্যামাইটোসিস প্রক্রিয়া। বোঝা গেল? এরপরে চলে আসি মাইটোসিস। মাইটোসিস হলো এমনই একটা গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া এবং আমাদের দেহকোষের বিভাজন প্রক্রিয়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেহমাতৃকোষ যেটা রয়েছে, এক্ষুনি বললাম দেহকোষ বিভাজনের প্রক্রিয়া মানে আমাদের দেহের ভেতরে যে দেহমাতৃ কোষগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে নিউক্লিয়াস এবং যে সাইটোপ্লাজম আছে সেটা একবার মাত্র ক্রোমোজোম এবং বেমতন্তু গঠন করার মাধ্যমে, দেখো এখানে লক্ষ্য করো, একবার মাত্র বিভাজিত হয়েছে এবং বিভাজিত হওয়ার মাধ্যমে দুটো সম সংখ্যক, সম গুণসম্পন্ন এবং সম চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যখন দুটো আলাদা আলাদা কোষের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি? তখনই সেটাকে আমরা বলছি মাইটোসিস কোষ বিভাজন। লক্ষ্য করো, মাইটোসিস কোষ বিভাজন। এবং মাইটোসিসের ভেতরে এই কটা ওয়ার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হলো সমসংখ্যক, একটা হলো সমগুণসম্পন্ন এবং আরেকটা হলো সম আকারযুক্ত। এই তিনটে কথা যদি না লেখো তাহলে কিন্তু পুরো কেটে দেবে এবং এই তিনটে কথার ওয়েটেজ অনেক বেশি। এই তিনটে কথাই ঠিক করবে যে তুমি এই প্রশ্নটায় নাম্বার পাচ্ছ কি পাচ্ছ না। সেই জন্য বারবার বলছি, ভিডিও কোনো রকম স্কিপ করবে না, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি সব ডিস্ট্রাকশন ছেড়ে দিয়ে ভালো করে দেখবে। এক চান্সে বুঝিয়ে দেবো তোমাদেরকে, বারবার বারবার করে এই ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে ঘুরে বেড়াতে কোনোদিন হবে না। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝেও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, কারণ সেইটাই একমাত্র তোমাদের থেকে পাওয়া আমার সম্পূর্ণ ভালোবাসা। কারণ সব ভিডিওই তো ফ্রিতে এবং সব ভিডিওই তোমাদের কাছে একদম সুলভে আমি একদম প্রিমিয়াম কোয়ালিটিতে পৌঁছে দিচ্ছি। এরপরে আমরা চলে আসি মিওসিস বিভাজন।
মিওসিসের মধ্যে কি হচ্ছে দাদা? মিওসিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যে দেহমাতৃ কোষ ছিল বা যেটা জননমাতৃ কোষ ছিল, আমরা এখানে সাধারণত জননমাতৃ কোষই বলবো, কারণ এখানে জনন কোষের মধ্যে এগুলো সাধারণত সম্পন্ন হয়ে থাকে। যে জননমাতৃ কোষটা ছিল, সেই জননমাতৃ কোষ মানে এই কোষটা, এই জননমাতৃ কোষের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা প্রথমে হ্রাস বিভাজন পদ্ধতিকে অবলম্বন করছে এবং পরবর্তীকালে সমবিভাজন পদ্ধতিকে অবলম্বন করে যখন সমসংখ্যক সমগুণসম্পন্ন এবং সম আকারযুক্ত দুটো আলাদা আলাদা কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, তখনই সেগুলোকে আমরা বলে থাকি মিওসিস কোষ বিভাজন। এবারে পড়ে দেখো, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হ্রাস বিভাজন খুব গুরুত্বপূর্ণ এবং পরে সমবিভাজন পদ্ধতিতে পরপর দুবার বিভাজিত হওয়ার মাধ্যমে যখন মাতৃকোষ ছিল কি, মাতৃকোষ ছিল 2n, সেই মাতৃকোষের অর্ধেক সংখ্যক যখন 4টে অপত্য কোষ উৎপন্ন হচ্ছে, সেটাকেই আমরা বলি মিওসিস প্রক্রিয়া। অর্ধেক কেন? কারণ মাতৃ ছিল 2n আর এই প্রত্যেকটা যে অপত্য জন্মেছে প্রত্যেকটা হয়ে গেছে n, সেই জন্য এগুলোকে আমরা বলে থাকি সাধারণত যে মিওসিস বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে। এবারে আরেকটা স্লাইডে আমি একটুখানি তোমাদেরকে লিখে বলি মিওসিসটা। মিওসিসের ক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখতে পেলাম, মিওসিসের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 2n যে জনন কোষটা ছিল বা জনন মাতৃকোষ যেটা ছিল, সেই জনন মাতৃকোষটা প্রথমবার কি হলো, প্রথমবারে আমরা দেখতে পেলাম হ্রাস বিভাজন করলো। হ্রাস বিভাজন করার ফলে কি হলো, হ্রাস বিভাজন করার ফলে এই যে 2nটা ছিল, এই 2nটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আলাদা আলাদা n সংখ্যক ক্রোমোসোম যুক্ত কোষ উৎপন্ন হয়েছে। এটা হয়ে গেল মিওসিসের প্রথম ধাপ। এরপরে এই দুটো হাফ হাফ কোষ থেকে যখন আবার পরবর্তীতে বিভাজিত হচ্ছে, তখন n থেকে তো আমরা n/2 তো আর করতে পারবো না। একবার হ্রাস বিভাজন হলো, এর পরের বারে কি হবে, এর পরের বারে এই nটা n রূপেই বারবার করে বিভাজিত হবে এবং বিভাজিত হওয়ার মাধ্যমে কি হচ্ছে, বিভাজিত হওয়ার মাধ্যমে আমাদের দেহের ভেতরে গ্যামেট উৎপন্ন করছে। এগুলো সমস্ত হলো 4টে আলাদা আলাদা গ্যামেট বা আমরা বলতে পারি শুক্রাণু বা ডিম্বাণু। এবং এই যে ধাপটা, এটাকে আমরা বলে থাকি সমবিভাজন। কেন? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে n থেকে n এলো, n থেকে কিন্তু ওই আবার হাফ হয়ে গিয়ে n/2 কিন্তু এলো না। তাহলে কি হলো, প্রথমেরটা হলো হ্রাস বিভাজন, কারণ 2n জননমাতৃ কোষ থেকে n সংখ্যক ক্রোমোসোম যুক্ত অপত্য কোষ তৈরি হয়েছিল এবং সেই n সংখ্যক অপত্য কোষগুলো যখন পরের আবার ধাপের মধ্যে প্রবেশ করলো, যেটাকে আমরা বলে থাকি মিওসিসের দ্বিতীয় বিভাজন, সেই দ্বিতীয় বিভাজনের মধ্যে সমবিভাজন প্রক্রিয়াকে অবলম্বন করে এরা কি করছে, এরা 4টে আলাদা আলাদা কোষ তৈরি করছে এবং তারা সমান সংখ্যায় রয়েছে আগেরটার থেকে। সেই জন্য এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলি মিওসিস কোষ বিভাজন। বোঝা গেল? এবং যখন তোমাদের মিওসিস কোষ বিভাজন লিখতে দেবে, তখন কিন্তু লিখবে আমি যেটা আগে লিখে দিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে এই যে ছবিটা আমি এঁকে দিলাম, এইটা এইভাবেই প্রেজেন্ট করবে যে একটা জায়গায় আমরা এইখানে লিখছি হলো হ্রাস বিভাজন, এবং আরেকটা জায়গায় লিখলাম সমবিভাজন, এবং প্রথম ধাপটাকে বলা হয় মিওসিস প্রথম এবং দ্বিতীয় ধাপটাকে বলা হয় মিওসিস দ্বিতীয়। এই হলো মিওসিসের হ্রাস বিভাজন এবং সমবিভাজনে দুটো আলাদা আলাদা ধাপে ভেঙে যাওয়ার পদ্ধতি। এরপরে আমরা দুটো কোষ বিভাজনে যে আলাদা আলাদা তাৎপর্য মানে গুরুত্বটা কি, কেন দরকার ছিল এত খাটনি করে, এত মাগাজমারি করে, এত কিছু করে আমাদের কেন এসবের দরকার ছিল? কোনো তো দরকারই ছিল না, আমরা তো ডাইরেক্ট মাঝখান থেকে ভাগ করে দিতাম, অ্যামাইটোসিসের মতো একদম সহজ সরল প্রক্রিয়া হয়েই যেত। এত খাটনি করার কি দরকার ছিল? দরকার ছিল
কেন দরকার ছিল? কারণ প্রথমত হলো মাইটোসিস যদি না হতো তাহলে কিন্তু জীবের দেহের আকার আকৃতি এগুলো কিচ্ছু বাড়তে পারতো না। কারণ আমাদের এই যে সমস্ত দেহের যে ভেতরের দিকের যে কোষ, সেগুলো সব কিন্তু হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে অবলম্বন করে আমাদের দেহের মধ্যে বিভাজিত হচ্ছে এবং আমাদের দেহটাকে আকারে আয়তনে বৃদ্ধি করছে। এবার তোমাদের মনে হতে পারে যে দেহের মধ্যে দাদা তাহলে যে শুক্রাশয়ের মধ্যে যে শুক্রাণু উৎপন্ন হচ্ছে সেখানেও কি তাহলে মাইটোসিস হচ্ছে? একদম নয়, একদম না। ওগুলো কি? ওগুলো হলো জনন মাতৃকোষ, ওগুলো জননে সাহায্য করে, গ্যামেট আমাদের জননে সাহায্য করে। সেই জন্য ওখানে আমরা কি দেখতে পাবো? ওখানে আমরা দেখতে পাবো এই মিওসিস নামক যে গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া সেইটা সম্পন্ন হচ্ছে। এরপরে চলে আসো মাইটোসিসের ক্ষেত্রে আমরা পরিস্ফুরণের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দেখতে পাচ্ছি। কারণ এখানে যদি ছবিটার মধ্যে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে একটা ডিম্বাণু এবং একটা শুক্রাণু যখন পরস্পর মিলিত হয় কি তৈরি হয়? নিষেকের ফলে জাইগোট তৈরি হয় এবং এই জাইগোটটা পরবর্তীকালে যে বিভাজিত হতে 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 লাস্টে গিয়ে যে ভ্রূণ এবং ভ্রূণ থেকে যে একটা শিশু তৈরি করছে, তাহলে এই যে শিশুর দেহটা তৈরি হলো কিসের প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হলো? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে অবলম্বন করে তৈরি হলো। এবং লাস্টে যেটা আমাদের পড়তে হয় সেটা হলো দেহের ক্ষয়পূরণ এবং পুনরুৎপাদন। ধরো কোথাও একটা আমাদের, যেমন আমার হাঁটুর মধ্যে ছোটবেলায় যখন আমি খেলতে গেছিলাম ফুটবল, তখন কি হয়েছিল? তখন পায়ের থেকে মাংস ওই জায়গাটার খুব লেগেছিল, একটা ইঁটে পড়ে গিয়ে খুব লেগেছিল। এখন পুরো ভর্তি হয়ে গিয়ে নর্মাল হয়ে গেছে, কিচ্ছু বোঝা যায় না দেখে, কিন্তু আমি তো জানি, সেই জন্য দেখে হালকা একটা দাগ আমি বুঝতে পারি। বা অনেকের ধরো কোন একটা জায়গা কেটে গেল বা জ্বলে গেল বা গর্ত হয়ে গেল, সেই জায়গাটা ধীরে 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 আবার ভর্তি হয়ে যাচ্ছে। কেন? কারণ আমাদের দেহ কোষগুলো বারবার বিভাজিত হচ্ছে, এক্ষুনি বললাম আমরা, এবং বিভাজিত হওয়ার ফলে কি হচ্ছে? সেই জায়গাটা ধীরে 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 ক্ষয়পূরণ হয়ে যাচ্ছে এবং ক্ষয়পূরণ হয়ে যাওয়ার মাধ্যমে সেই জায়গাটা ভরাট হয়ে যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ তোমরা লক্ষ্য করতে পারবে, যেমন টিকটিকির লেজ। টিকটিকির লেজের ক্ষেত্রে কি হয়? ধরো একটা সময় অন্তর টিকটিকির লেজটা নিজে থেকেই খসে যায় বা মারপিট করতে গিয়ে তারা নষ্ট করে ফেলে। দেখবে ধীরে 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 আবার নতুন করে টিকটিকির লেজ গজিয়ে যাচ্ছে। কেন? কারণ টিকটিকির দেহের যে লেজটা ছিল সেটা কি পদ্ধতির মাধ্যমে বিভাজিত হচ্ছে? সেটা মাইটোসিস পদ্ধতির মাধ্যমে বিভাজিত হচ্ছে। এবং যে লেজ সেটা কিসের অংশ? সেটা দেহের অংশ, মানে দেহ কোষের অংশ। সেই জন্য মাইটোসিস কোনখানে সম্পন্ন হয়? মাইটোসিস মানেই হলো, সবসময় মনে রাখবে, যে আমাদের দেহ কোষের মধ্যে সম্পন্ন হয়। এবং দেহকোষের মাধ্যমে সম্পন্ন হওয়ার ফলে কি হচ্ছে? আমাদের দেহের ক্ষয়পূরণ এবং পুনরুৎপাদন যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হচ্ছে। এরপরে চলে আসি আমরা মিওসিস, যেটা আরো গুরুত্বপূর্ণ। না হলে কি হতো? না হলে আমরা জন্মাতেই পারতাম না। এই যে শুক্রাণু, ডিম্বাণু, এগুলো কোন পদ্ধতিতে উৎপন্ন হচ্ছে? কোন কোষ বিভাজন প্রক্রিয়াকে ফলো করে উৎপন্ন হচ্ছে? এই মিওসিস পদ্ধতিকে ফলো করে উৎপন্ন হচ্ছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে কিন্তু আমাদের যে বংশের ধারা, সেই ধারাটা অক্ষুণ্ণ থাকছে, বংশের ধারা নষ্ট হয়ে যাচ্ছে না, বা বংশের ধারা কিন্তু কেটে যাচ্ছে না। তার ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা, বললাম এক্ষুনি, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার ক্ষেত্রে এরা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। কেন? এই ছবিটা যদি ভালো করে লক্ষ্য করো, বা আমি এই ছবিটাকে মুছে দিচ্ছি, এবারে ভালো করে আমি যেটা বলছি সেটা শুনবে, খুব মন দিয়ে শুনবে। মিওসিসের কথা বলছি আমি। মিওসিসের মধ্যে কি হচ্ছে? মিওসিসের ক্ষেত্রে আমি ধরে নিলাম এইদিকে ধরো একটা পুরুষ আছে এবং এইদিকে ধরো একটা মহিলা আছে। এবার এই যে পুরুষ আর মহিলা, এদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এরা সাধারণত টুয়েন, এবং এই মহিলাটাও টুয়েন। এবং ধরো এই টুয়েন পুরুষের সঙ্গে টুয়েন মহিলা যদি আমরা বিবাহ করিয়ে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে? 4n হয়ে যাচ্ছে। কিন্তু কি হয়? হয় না। কি হয়? 2n হয়। কেন হয়? তার কারণ হলো মিওসিস। কিভাবে হয় দেখো, এবারে লক্ষ্য করো। ধরো এবারে মিওসিস হলো। মিওসিস হওয়ার ফলে কি হলো? মিওসিস হওয়ার ফলে দুটো n সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ তৈরি হলো। এখানেও আমরা দেখতে পাচ্ছি n সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ তৈরি হলো। এক্ষুনি আমরা পড়ে এলাম, প্রথমে হ্রাস বিভাজন, তারপরে সমবিভাজন। সরি, এবার এখানে কি হচ্ছে? একই হচ্ছে, এখানেও প্রথমে হ্রাস বিভাজন, পরে সমবিভাজন।
ঠিক আছে, এবারে ধরো পুরুষদের ক্ষেত্রে এগুলো হলো এক একটা শুক্রাণু, কিন্তু মহিলাদের মধ্যে তো একটাই উৎপন্ন হয় ডিম্বাণু, সেই জন্য ধরে নিলাম এইটা হলো ডিম্বাণু। এখান থেকে একটা ডিম্বাণু বেরিয়ে এলো, এবং এখান থেকে ধরে নিলাম এই শুক্রাণুটা বেরিয়ে এলো। এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন ঘটাবো তখন কি হচ্ছে, এটাও এন এটাও এন, মানে এন প্লাস এন কত হয়ে গেল, হয়ে গেল 2n। মানে এটা কি হয়ে গেল, এটা একটা সন্তান হয়ে গেল, যার ক্রোমোসোম সংখ্যাটা বাবার ক্ষেত্রেও ছিল কত 46, মায়ের ক্ষেত্রেও ছিল 46, এই সন্তানের ক্ষেত্রেও ধরে নিলাম 46। তাহলে কি হলো, প্রজাতির ক্রোমোসোম সংখ্যা আগেও ছিল 46, এখনো আছে কিন্তু 46, মানে প্রজাতির ক্রোমোসোম সংখ্যাটা ধ্রুবক আছে। কিভাবে ধ্রুবক আছে, এই যে ধ্রুবক থাকার হলো এই পদ্ধতি, একদম সহজ সরল পদ্ধতি। এমন ভাবে বুঝিয়ে দেবো, তোমরা যদি দেখো, মন দিয়ে দেখো পুরো ক্লাসটা, তোমাদের আর কোনোদিন কোনো ওয়ান শটে তোমাদের শট মেরে মেরে ঘুরে বেড়াতে হবে না। এবং যদি মিস করে যাও তাহলে মনে রাখবে একটা বিশাল দুর্দান্ত একটা ভিডিও তোমরা মিস করে যাচ্ছ। এমন প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও তোমরা ইউটিউবে কেন, তোমরা কোনো পেড ব্যাচেও খুঁজে পাবে না। আমি এমন ভাবে তোমাদের মাথায় গেঁথে ঢুকিয়ে দেবো, এমন ভাবে ঢুকিয়ে দেবো তোমাদের মাথায়। আর একটা যেটা ছিল সেটা হলো ক্রসিং ওভার, বা যেটাকে বলা হয় পুনঃসংযুক্তি। মানে এই যে আমরা দেখেছিলাম না আগে দুটো আলাদা আলাদা ধরনের ক্রোমোসোম, একটা লাল একটা হলুদ, এবারে ধরে নিলাম একটা লাল আছে একটা নীল আছে। এবারে এই যে নন সিস্টার যে দুটো আলাদা আলাদা ক্রোমোসোম আছে, এই দুটো আলাদা আলাদা নন সিস্টার ক্রোমোসোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাহু আর একটা বাহুর উপরে উঠে পড়েছে। এবার উঠে পড়ার ফলে কি হচ্ছে, আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে নীল বাহুর একটা খণ্ড কেটে লাল বাহুর সঙ্গে যুক্ত হলো, লাল বাহুর একটা খণ্ড কেটে নীল বাহুর সঙ্গে যুক্ত হলো। তার ফলে কি হলো, তার ফলে এদের সজ্জারীতির পরিবর্তন হয়ে গেল, এবং সজ্জারীতির পরিবর্তন হওয়ার ফলে কি হচ্ছে, এখন নতুন কোনো একটা বৈশিষ্ট্য আমরা প্রকাশ পেতে দেখতে পাবো। দেখো এবারে ছবিটা একটুখানি বলি তোমাদের কেমন ভাবে হচ্ছে ব্যাপারটা। এখানে কেমন ভাবে হলো, ধরে নিলাম আমার কাছে একটা হলুদ ক্রোমোসোম ছিল, এবং আমার কাছে একটা লাল ক্রোমোসোম ছিল, যারা পরস্পরকে এরকম ভাবে একটা জায়গায় এরকম ভাবে ওভারল্যাপ করে গেছে, একে অপরের উপরে ঘাড়ে উঠে পড়েছে। এবার ঘাড়ে ওঠার ফলে কি হচ্ছে, ঘাড়ে ওঠার ফলে এবারে যখন এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, লাল বাহুর খণ্ডটা হলুদ বাহুর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এবং হলুদ বাহুর খণ্ডটা লাল বাহুর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এবং এর পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি, ধরো একটুখানি হলুদ আছে, তারপরে একটুখানি লাল আছে, এটা হলো হলুদের মধ্যে দেখতে পাচ্ছি। আর লালের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, লালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটুখানি লাল আছে, তারপরে একটুখানি হলুদ আছে। তাহলে এইটা দুটো আলাদা আলাদা এবারে বৈশিষ্ট্য তৈরি করবে না কেন, কারণ এখানে তো নতুন নতুন ডিএনএ একসঙ্গে যুক্ত হয়ে গেছে। এই যে দুটো আলাদা আলাদা লাল হলুদ ডিএনএ, তারা যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেল, তার ফলে এদের তো একটা নতুন সজ্জারীতি তৈরি হলো। এবং সজ্জারীতি তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, নতুন সজ্জারীতি তৈরি হওয়ার ফলে আগে ধরে নিলাম এটা চুলের একটা বৈশিষ্ট্য নির্ধারণ করছিল, এবং এটা গায়ের রঙের একটা বৈশিষ্ট্য, একটা বর্ণ নির্ধারণ করছিল। এখন কি হচ্ছে, দুটো আলাদা আলাদা ভাবে মিলে গেছে, তার ফলে নতুন নতুন আমাদের গায়ের এবং চুলের মধ্যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। এই হলো ঘটনা। এবং এই ঘটনাটাকে আমরা কি বলি, এই ঘটনাটাকে বলা হয় ক্রসিং ওভার এবং পুনঃসংযুক্তি। ক্রসিং ওভার মানে হলো এই যে দেখো একে অপরকে ক্রস করেছে, এটাকে বলা হয় ক্রসিং ওভার। এবং ক্রসিং ওভার করার মাধ্যমে যখন একটা খণ্ড আরেকটার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যেমন এখানটায় লক্ষ্য করো একটা খণ্ড দেখো আরেকটা খণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এটাকে আমরা বলে থাকি পুনঃসংযুক্তি। মানে একবার একে অপরকে ওভারল্যাপ করলো, এবং ওভারল্যাপ করার পরে পরবর্তীতে একে অপরের সঙ্গে কেটে যুক্ত হয়ে গেল, এটা কি বলা হয় ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন বা পুনঃসংযুক্তি। এরপরে আমরা চলে আসবো কোষ বিভাজনের মাইটোসিসের আসল যে পর্যায়গুলো রয়েছে, যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। কোষ বিভাজনের ভেতরে মাইটোসিসের মধ্যে আমরা একদম প্রথম দিকে পড়েছিলাম না যে দুটো ধাপে সম্পন্ন হয়, একটা হলো ক্যারিওকাইনেসিস, একটা হলো সাইটোকাইনেসিস। এবারে কোষ বিভাজনটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। কেন, কোষ বিভাজন যদি না হয়, না আমরা আকার আকৃতিতে বাড়বো, না আমাদের জনন কোষ তৈরি হবে, এবং না আমাদের বংশের ধারাটা অক্ষুণ্ণ থাকবে।
সেই জন্য আমাদের বংশের ধারা অক্ষুণ্ণ রাখার জন্য বলো, বা আমাদের দেহকোষকে বিভাজিত করার জন্য বলো, বা আমাদের আকার আয়তনে বৃদ্ধির জন্য বলো, বা আমাদের কোনো একটা ক্ষয়পূরণের জন্য বলো, প্রত্যেকটার জন্য কিন্তু কোষ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই প্রক্রিয়াটা যদি না হতো পৃথিবীর বুকে কোনো প্রাণী টিকে থাকতে পারত না। এবারে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে মাইটোসিস যে কোষ বিভাজনটা আছে সেই প্রক্রিয়াটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং একটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে এই দুটো আলাদা আলাদা নাম কেন দেওয়া হয়েছে? এই যে ক্যারিয়ন, এই ক্যারিয়ন কথাটার মানেই হলো নিউক্লিয়াস। এবং এই যে লেখা হয় কাইনেসিস, কাইনেসিস কথাটার মানে হলো বিভাজন। মানে ক্যারিওকাইনেসিস মানে হলো নিউক্লিয়াসের বিভাজন, যেটা আমরা চারটে ধাপে দেখতে পাই। একটা হলো প্রোফেজ, একটা হলো মেটাফেজ, একটা হলো অ্যানাফেজ, আর একটা হলো টেলোফেজ। এই চারটে আলাদা আলাদা ধাপে আমরা দেখতে পাচ্ছি। এবং যদি সাইটোকাইনেসিসের কথা বলি, সাইটোকাইনেসিস মানে হলো এই যে সাইটো কথাটা এসছে সাধারণত সাইটোপ্লাজমের জন্য, এবং কাইনেসিস মানে তো বললাম বিভাজন। মানে একটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে এবং একটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাইটোপ্লাজমটা বিভাজিত হচ্ছে। দুটো ধাপে যেহেতু সম্পন্ন হয় সেই জন্য দুটো আলাদা আলাদা ধাপের নাম আমরা উল্লেখ করেছি। এবং বারবার বলছি এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকে খুব টিপিক্যাল এবং খুব কিরকম বলবো, খুব ঘোরানো পেঁচানো কনসেপচুয়াল প্রশ্ন আছে। কারণ এই প্রশ্নগুলো পুরোটাই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করবে হয়তো যে অ্যামাইটোসিসকে আমরা প্রত্যক্ষ বিভাজন কেন বলছি? কারণ এখানে আমরা দেখতে পাই অ্যামাইটোসিস কোষ বিভাজনের ভেতরে কোনো ধরনের ক্রোমোজোমও তৈরি হয় না এবং কোনো ধরনের যন্ত্র তৈরি হয় না। সেই জন্য এদেরকে ব্যতি রেখে, এদেরকে সাইডে রেখে যখন কোষটা ডাইরেক্টলি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে বিভাজিত করার মাধ্যমে ডাইরেক্ট বিভাজন হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলে থাকি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এবং সেই জন্যই অ্যামাইটোসিসকে আমরা বলি প্রত্যক্ষ বিভাজন। এই যে টিপিক্যাল যে কনসেপচুয়াল প্রশ্নগুলো, সেগুলো শুধুমাত্র কিন্তু আমি করিয়ে দেবো, আর কোথাও পাবে না। এমন ভাবে করিয়ে দেবো তোমরা কোনোদিন ভুলতে পারবে না, এটা আমার ড্যাম শিওর গ্যারান্টি। এবার প্রথম আমরা চারটে ফেজের মধ্যে, মানে ক্যারিওকাইনেসিসের যে চারটে ফেজ ছিল, একটা ছিল প্রোফেজ, একটা মেটাফেজ, একটা অ্যানাফেজ, একটা টেলোফেজ। এর মধ্যে প্রথম যে দশাটা আছে সেটাকে বলা হয় প্রোফেজ। প্রো কেন? প্রো শব্দ মানে হলো আগে বা একদম প্রথম, এবং ফেজ মানে হলো দশা। এখানে কি হয়, এখানে একটা জিনিস ভালো করে বুঝবে, যখন একটা কোষ রেডি হয়ে গেল, একটা কোষ রেডি হয়ে গেছে, G1, S, G2 এই দশাগুলো যাওয়ার মাধ্যমে সে এখন রেডি, সে এখন প্রস্তুত। তার মানে আমি এখন কোষের মধ্যে কি কি দেখতে পাচ্ছি? ডিএনএটা দ্বিগুণ হয়ে রয়েছে, হিস্টোন প্রোটিনের পরিমাণ দ্বিগুণ হয়ে রয়েছে, নতুন নতুন প্রচুর কোষীয় অঙ্গাণু তৈরি হয়ে রয়েছে, এবং আমরা হিস্টোন প্রোটিনের পরিমাণটাও দ্বিগুণ দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো দ্বিগুণ হয়ে রয়েছে এবং কোষটার ভেতরে মেটেরিয়ালগুলো সমস্ত অনেক বেশি পরিমাণে রয়েছে, মানে কোষটা আকার আয়তনে বৃদ্ধি পেয়েছে। কারণ কোষের ভেতরে যদি আমি জিনিসপত্র ঠুসে ঠুসে বানাই বা ঢোকাই, তাহলে কি হবে? কোষটা আকার আয়তনে বৃদ্ধি পাচ্ছে। এবং কোষের ভেতরে আমরা বলতে পারি যে সাইটোপ্লাজম বা যে জলীয় অংশ, সেই জলীয় অংশের পরিমাণটাও অনেক বেশি থাকবে। সেই জন্য যখন প্রোফেজের মধ্যে প্রবেশ করতে শুরু করে, তখন সেই প্রোফেজের ভেতরে যে আমরা এক্ষুনি বললাম যে ডিএনএর পরিমাণটা যেটা দ্বিগুণ হয়েছিল, তারা এবারে কি করছে? তারা এবারে জল ছাড়ছে, তারা এবারে কনডেন্সড হচ্ছে। কনডেন্সড হওয়ার ফলে কি হচ্ছে? আগে ছিল জিনিসপত্র এতটা, এখন হয়ে গেছে কমে এতটুকু, এবং ধীরে 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 আরো কনডেন্সড হচ্ছে। এখানে লক্ষ্য করো, এই যে ফাইবার গুলো ছিল, ডিএনএ তন্তুগুলো ছিল, তারা নিজেদের মধ্যে আরো পেঁচাচ্ছে, আরো পেঁচাচ্ছে, আরো পেঁচাচ্ছে, পেঁচাতে 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 এক সময় কি দেখতে পাচ্ছি? এক সময় আমরা দেখতে পাচ্ছি এইরকম ক্রোমোজোমের মতো গঠন তৈরি করছে। এবং দেখা যাচ্ছে একদম লাস্টে গিয়ে যে নিউক্লিয়াসের বাইরের দিকে যে নিউক্লিয় পর্দা এবং যে নিউক্লিয় লাস ছিল, সেই নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাস উভয়ই কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত বা নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ নিউক্লিয়াস তো এবারে বিভাজন হবে। নিউক্লিয়াস যদি ওরকম ইনট্যাক্টই পড়ে থাকে, তাহলে তো বাবা বিভাজন হতে পারবে না। সেই জন্য নিউক্লিয়াসের বাইরের দিকের পর্দাটা দেখো ছোট 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 হয়ে কেটে কেটে গেছে না? কেন? কারণ নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম তৈরি হয়ে গেছে, এবং এই ক্রোমোজোমটা এবারে কি করবে? দুটো আলাদা আলাদা কোষের মধ্যে সম পরিমাণে জেনেটিক বস্তুটাকে বহন করে নিয়ে যাবে, এবং যখন বহন হয়ে যাবে তখনই কোষ বিভাজন হবে। সেই জন্য প্রোফেজের মধ্যে আমরা দেখতে পাবো প্রথমত জল বিদায়
নির্জারণ হয়ে যাবে, জলটা বেরিয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে যে ক্রোমাটিন যে তন্তুগুলো ছিল বা ডিএনএ এর যে তন্তুগুলো ছিল সেগুলো কন্টিনিউয়াসলি পেঁচাতে থাকবে, পেঁচাতে থাকার ফলে ধীরে 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 ক্রোমাটিড ক্রোমোজোম তৈরি করবে এবং একদম শেষে গিয়ে আমরা দেখতে পাবো যে প্রোফেজের ভেতরে যে নিউক্লিওলাস, নিউক্লিও মেমব্রেন, তারপরে মানে নিউক্লিয় পর্দা যেটাকে আমরা বলে থাকি, সেই নিউক্লিওলাস, নিউক্লিও মেমব্রেন এগুলো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে এবং কোষের ভেতরে নিউক্লিয়াসের এবারে বিভাজনটা শুরু হবে। এইটাকেই বলে থাকি আমরা প্রোফেজ। এরপরে চলে আসো মেটাফেজ। এই যতটুকু আমি বৈশিষ্ট্য লিখেছি হুবহু তোমরা নোটস বানাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেউ একটা নাম্বার কাটতে পারবে না। এবং কোনো প্রিমিয়াম চ্যানেলে তোমরা যে কোনো পেড ব্যাচে তোমরা দেখে নেবে এত কোয়ালিটি কন্টেন্ট নেই, তারা নিজেদের পেড ব্যাচে অবধি এত ভালো করে পড়াবে না। আমি ওয়ান শটে যতটা তোমাদের গুরুত্ব দিয়ে পড়িয়ে দেবো। সেই জন্য আমার পরিশ্রমটাকে সফল করার জন্য অবশ্যই করে কিন্তু সবাই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ এরকম ভিডিও আমি প্রত্যেক সপ্তাহে 2-3টে করে আনতে থাকছি এখন, কারণ সেকেন্ড সামেটিভ সিলেবাস কিন্তু 90% শেষ হয়ে গেছে আর সামান্য কটা সুপার মক দেওয়ার মাধ্যমে কিন্তু পুরো শেষ হয়ে যাবে। সেই জন্য এবারে ফার্স্ট সামেটিভে প্রত্যেকটা চ্যাপ্টার যাদের যাদের ব্যাকলগ আছে পুরো খতম করে দেবো, আমরা এমন ভাবে খতম করে দেবো, পুরো আগুন লাগিয়ে দেবো পরীক্ষার হবে। এরপরে চলে আসি মেটাফেজ। মেটাফেজটা হলো ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় একটা স্বল্পস্থায়ী দশা। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোষ বিভাজনের সময় প্রাণী কোষের ভেতরে একটা জিনিস তোমাদের বলার আছে। সেটা কি? সেটা হলো যখন কোষটা বিভাজিত হয় সেটা প্রাণী কোষের ভেতরে সেন্ট্রোজোম বলে একটা কোষীয় অঙ্গাণু রয়েছে। দেখবে দেখতে অনেকটা এইরকম ঢোলের মতো, একটা ঢোলের সঙ্গে এরকম ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শুয়ে পড়ে থাকে। এই সম্পূর্ণটাকে আমরা বলি সেন্ট্রোজোম এবং ভেতরের এই যে ঢোলের মতো গঠন দুটো এদেরকে বলা হয় সেন্ট্রিওল। এবং বাইরের দিকের এই যে রশ্মি এগুলোকে আমরা বলে থাকি অ্যাস্ট্রাল রশ্মি। এবং দেখা যাচ্ছে এই যে অ্যাস্ট্রাল রশ্মি এরা কি করে? এরা কোষ বিভাজনের সময় এইরকম দুটো আলাদা আলাদা কোষের মেরুতে বিন্যস্ত থাকে এবং কোষের মধ্যে এইরকম কিছু তন্তু গঠন করে একটা মাকু আকৃতির স্ট্রাকচার তৈরি করে। এই যে মাকু আকৃতির একটা স্ট্রাকচার তৈরি করলো যার মাঝখানটা মোটা এবং দুটো প্রান্ত সরু, এই যে সরু সরু তন্তুগুলো, এই সরু তন্তুগুলোকেই আমরা বলে থাকি বেম তন্তু। এবং এই বেম তন্তুগুলোর ওপরে যদি লক্ষ্য করো দেখবে এই ডটেড লাইনগুলোর ওপরে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোমগুলো একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট প্লেটের মতো গঠন তৈরি করে তারা কিন্তু সজ্জিত হয়ে রয়েছে। এটাকে বলা হয় কোষের বিষুব অঞ্চল। কেন? কারণ ভূগোলের মধ্যে লক্ষ্য করবে পৃথিবীর একদম মাঝখান দিয়ে যে রেখাটা বেরিয়ে গেছে সেটাকে আমরা কি বলি? বিষুব রেখা এবং বা নিরক্ষীয় রেখা। এবং এই যে বিষুব রেখা বা বিষুব অঞ্চল সেখানে কি করছে? ক্রোমোজোমগুলো একটা প্লেটের মতো গঠন তৈরি করছে এবং ওপরে দেখো কি আছে? ওপরে একটা আছে সেন্ট্রিওল এবং নিচে একটা আছে হলো সেন্ট্রিওল এবং সেখান থেকে দেখো কিছু রশ্মির মতো ছিটকে ছিটকে বেরিয়ে এসছে না? ওগুলো হলো অ্যাস্ট্রাল রশ্মি। তাহলে সম্পূর্ণটা কি হলো? যে সেন্ট্রিওল থেকে বা অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু তৈরি হলো এবং সেই বেমতন্তুগুলোর উপরে ক্রোমোজোমগুলো একটা নির্দিষ্ট প্লেট তৈরি করার মাধ্যমে সজ্জিত হয়ে রয়েছে। এইটাই হলো মেটাফেজের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যেখানে আমরা দেখি যে মাকু আকৃতির একটা বেম গঠিত হয় এবং মধ্যবর্তী অঞ্চল যেটাকে আমরা বিশুদ্ধ বা নিরক্ষীয় অঞ্চল বলি, সেই বিশুদ্ধ বা নিরক্ষীয় অঞ্চলে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলো আছে তারা পরস্পরের সঙ্গে বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়ে একটা বিষুব অঞ্চলে মেটাফেজ প্লেটে সাজানো অবস্থায় থাকে বা একটা প্লেটের মতো গঠন তৈরি করে। দেখলে পুরো কিরকম মনে হবে জানো? মাইক্রোস্কোপের তলায় দেখলে পুরো মনে হবে এরকম একটা কালো রেখা সজ্জিত হয়ে বসে রয়েছে, এটা সলিড লাইন। তাহলে দেখে কি মনে হচ্ছে? প্লেটই তো। সেই জন্য এটাকে আমরা বলে থাকি মেটাফেজ প্লেট। এবং ধীরে 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 ক্রোমোজোমগুলো আমরা আরো সুস্পষ্ট এবং মোটা হতে দেখতে পাই, যাতে মেটাফেজ প্লেটের মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোমকে আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পাই। এরপরে কি হচ্ছে? ক্রোমোজোম তো বাবা যুক্ত হয়ে গেল বেমতন্তুর সঙ্গে। এরপরে এই যে ক্রোমোজোমগুলো বেমতন্তুর সঙ্গে যুক্ত হলো, এরা আগের ছবিটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে এই মাঝ বরাবর তারা বিভাজিত হয়ে যাবে। এবার মাঝ বরাবর বিভাজিত হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? একটা হাফ উপরের দিকে উঠছে, একটা হাফ নিচের দিকে নামছে।
লক্ষ্য করো ছবির মধ্যে একটা হাফ ওপর দিকে উঠছে, একটা হাফ নিচের দিকে নামছে, এবং ওপর দিকে ওঠা এবং নিচের দিকে নামার ফলে কি হচ্ছে, ক্রোমোজোম গুলো তো নিজেদের মধ্যে একটা চলন সম্পন্ন করছে, সেই জন্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলে থাকি অ্যানাফেজীয় চলন। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সোকল্ড যে ক্রোমোজোম গুলো সেগুলো সোকল্ড একটা নিজেদের মধ্যে চলন সম্পন্ন করছে, মানে মাঝ বরাবর ক্রোমোজোম গুলো ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গিয়ে একটা হাফ উপরের দিকে উঠছে, একটা হাফ নিচের দিকে নামছে, এবং উপরের দিকে উঠছে এবং নিচের দিকে নামার ফলে কি হচ্ছে, উপরের দিকেও সমসংখ্যায় তারা চলে যাচ্ছে এবং নিচের দিকেও তারা সমসংখ্যায় চলে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত কি ছিল, এতক্ষণ পর্যন্ত তারা দ্বিগুণ অবস্থায় ছিল, কারণ কোষ তো বিভাজিত হয়নি এখনো, কোষ তো একটাই হয়ে রয়েছে, একটাই কোষের মধ্যে এখনো ক্রোমোজোম গুলো ঘোরাফেরা করছে প্লেট তৈরি করে, সেই জন্য এখনো দ্বিগুণ আছে। এবারে কোষটাকে তো বিভাজিত করতে হবে, বিভাজিত করার জন্য কি করতে হচ্ছে, ক্রোমোজোম গুলোকে মাঝখান থেকে বিভাজিত করে একটা হাফকে উপরে তুলে দিলাম, একটা হাফকে নিচে নামিয়ে দিলাম ক্রোমোজোমীয় চলনের মাধ্যমে। এটাকেই আমরা বলে থাকি অ্যানাফেজীয় চলন। এবং এই অ্যানাফেজীয় চলনের ফলে কি হচ্ছে, একটা সেট অফ ক্রোমোজোম একটা মেরুতে চলে যাচ্ছে, এটা ধরে নিলাম উত্তর মেরু, সেখানে চলে যাচ্ছে, এবং আরেকটা সেট অফ ক্রোমোজোম আরেকটা মেরুতে চলে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, দুটো আলাদা আলাদা, ধরে নাও এখান থেকে যে দুটো আলাদা আলাদা কোষের গঠন কিন্তু তৈরি হয়ে গেছে প্রায় বলতে গেলে, কারণ উপরের দিকে যে আলাদা ভাগ হয়ে গেছে এটা হলো একটা কোষ আলাদা, এবং নিচের দিকে যে আলাদা ভাগ হয়ে গেছে এটা হলো আরেকটা আলাদা কোষ। এইভাবে দুটো ভাগ হয়ে গিয়ে কি হচ্ছে, দুটো ভাগ হয়ে গিয়ে দুটো আলাদা আলাদা কোষের মধ্যে সম পরিমাণে বংশগতির যে ডিএনএ সেটা ভাগ হয়ে যাচ্ছে। এবারে এখানে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, ইন্টারজোনাল তন্তু। ইন্টারজোনাল তন্তু মানে কি দাদা? ইন্টারজোনাল তন্তু মানে হলো এই যে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোমটা উপরে উঠে গেছে নিচে নেমে গেছে, মানে এর মাঝখানে এখনো তো তন্তুটা রয়েছে, এগুলোর মাঝে তো তন্তুটা রয়েছে। এবার এই যে দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়ের মাঝের যে তন্তু, দুটো ক্রোমাটিডের মাঝের যে তন্তু, সেই লাল লাল যে তন্তুগুলো, এগুলোকেই আমরা বলে থাকি ইন্টারজোনাল তন্তু। এবং এই ইন্টারজোনাল তন্তুর প্রসারণের ফলে ধীরে ধীরে যে অপত্য ক্রোমোজোম সেগুলো উপরে নিচে উঠতে নামতে শুরু করে, এবং এটাকে আমরা এক্ষুনি কি বললাম, এক্ষুনি আমরা এটাকে আলোচনা করলাম, এটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। এবং আমি যেভাবে পড়িয়ে দেবো এভাবে তোমাদের কেউ পড়াবে না ইউটিউবে, এত ভেঙে এত ডিটেলসে। সেজন্য বারবার বলছি, উইদাউট এনি স্কিপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের আর কোনো দিন কোষ বিভাজনের সমস্যা হবে না, আমি এতটা ভালো করে পড়িয়ে দেবো তোমাদের। তারপরে চলে আসি একদম লাস্ট ফেজ, টেলোফেজ। টেলো কথাটার মানেই হলো লাস্ট, শেষ দশা। গ্রিক শব্দ টেলো মানে হলো লাস্ট, এবং ফেজ মানে তো বারবার বলছি যে দশা। এবারে টেলোফেজে কি হচ্ছে, যদি অরিজিনাল ছবিটা লক্ষ্য করো, এই যে পিঙ্ক কালারের এত তন্তু দেখতে পাচ্ছ, এগুলো কি, এগুলো হলো আসলে বেন তন্তু। এবং এই যে নীল রঙের যে গঠনগুলো আমরা দেখতে পাচ্ছি, দুটো আলাদা আলাদা মেরুতে চলে গেছে, এবং এটা ছিল একটা সম্পূর্ণ এত বড় একটা কোষ, এই যে দুটো আলাদা আলাদা মেরুতে চলে গেছে, এগুলো কি, এগুলো হলো ক্রোমোজোম, যেগুলো মাঝখান থেকে ভাগ হয়ে গিয়ে একটা উপরে উঠেছিল, দাঁড়াও এই কালারটা ভালো আসছে, একটা উপরে উঠেছিল এবং একটা নিচে নেমেছিল। এটা হলো একটা ক্রোমোজোম, আর এখানে হলো আরো গুচ্ছ ক্রোমোজোম, একটা উপরের দিকে উঠেছিল একটা নিচের দিকে নেমেছিল, এরকম ভাবে উপরে নিচের দিকে এক্ষুনি পড়ে এলাম আমরা, এটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। এবার যখনই চলন সম্পন্ন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে জানো, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোষটা ছিল সেই কোষটা মাঝখানে এবার একটা খাঁজ তৈরি করছে। খাঁজ মানে কিরকম খাঁজ তৈরি করছে দাদা? খাঁজ মানে হলো ধরো এই জায়গাটা এরকম একটা খাঁজ তৈরি করলো, আবার এইখানে একটা খাঁজ তৈরি করলো, এইরকম ভাবে এসে যুক্ত হয়ে গেল। এই যে মাঝখানের যে খাঁজটা, এই খাঁজটা কি হবে জানো, পরস্পরের দিকে ধীরে 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 এগিয়ে আসবে, এবং এগিয়ে আস্তে আস্তে খাঁজ দুটো একসময় কি হবে, একসময় মিলে যাবে, এবং মিলে যাওয়ার ফলে তখন কি হয়ে যাবে, তখন দুটো আলাদা আলাদা কোষে বিভক্ত হয়ে যাবে। এবং টেলোফেজের মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যেমন ধীরে ধীরে বেনতন্তুগুলো অদৃশ্য হয়ে যাবে, ধীরে ধীরে যে ক্রোমোজোমগুলো এতক্ষণ পর্যন্ত যে পেঁচানো অবস্থায় ছিল সেই প্যাঁচগুলো খুলে যাবে, এবং খুলে গিয়ে কি হবে, খুলে গিয়ে তারা এই যে দুটো আলাদা আলাদা কোষের মধ্যে যে চলে গেছে, এবার এখানে প্যাচ খুলে যাবে, এবং প্যাচ খুলে যাওয়ার ফলে কিরকম দেখতে লাগবে জানো, মনে হবে আবার যেন দুটো কোষের মধ্যে এরকম নতুন করে কিছু ক্রোমাটিন জালিকা দুটো আলাদা আলাদা কোষের মধ্যে উৎপত্তি নিয়েছে। এবং এইভাবে
করেই একটা কোষের মধ্যে আরেকটা নিউক্লিয়াস তৈরি হলো, আরেকটা কোষের মধ্যে আরেকটা নিউক্লিয়াস তৈরি হলো। এই যে আমি গোল করে দিলাম, এই যে লাল কালারের, এটা হলো একটা নিউক্লিয়াস, এটা হলো একটা নিউক্লিয়াস। তাহলে কি হলো, আগে ছিল একটা থেকে কি হলো, একটা থেকে হয়ে গেল দুটো। তাহলে এই বিভাজনটাকে আমরা কি বললাম, এই বিভাজনটাকে বললাম ক্যারিওকাইনেসিস। এবং লাস্ট দশাটাকে কি আলোচনা করলাম, টেলোফেজ। কেন, কারণ একদম কোষ বিভাজনের শেষ দশা এটা। তারপরে চলে আসো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস তো আমরা পুরো রফা করে দিলাম, এমন ভাবে পড়িয়ে দিয়েছি আর কোনোদিন কোনো সমস্যা হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এরপরে চলে আসো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস বা প্রাণী কোষের সাইটোকাইনেসিস। দাদা সাইটোকাইনেসিসটা কি, এক্ষুনি বলেছিলাম আগে যে সাইটোকাইনেসিস মানে হলো সাইটোপ্লাজমের বিভাজন। এতক্ষণ পর্যন্ত তো কোষটা বিভাজিত হলো আলাদা করে, সাইটোপ্লাজম যদি বিভাজিত না হয় তাহলে তো দুটো আলাদা আলাদা কোষই তৈরি হবে না। এখানে দেখ, কোষটা কি আলাদা আলাদা এখনো হয়েছে? এখনো কিন্তু আলাদা হয়নি, এখনো কিন্তু খাঁজ তৈরি হয়ে কানেক্ট হয়ে রয়েছে। মানে এর পরবর্তীতে কি হচ্ছে, এই খাঁজ দুটো পরস্পরের দিকে এগিয়ে আসছে, এবং এগিয়ে আস্তে আস্তে একসময় যখন মিলে যাবে তখন মাঝখান থেকে এরকম কেটে যাবে, এবং কেটে গেলে কি হবে, তখন কিন্তু দুটো আলাদা আলাদা কোষে ভাগ হয়ে যাচ্ছে। সেই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি সাইটোকাইনেসিস। আগে একটু সহজটা আমরা দেখি। সাইটোকাইনেসিসে কি হচ্ছে, ধীরে ধীরে দেখো এই যে খাঁজ তৈরি হলো, খাঁজ তৈরি হওয়ার মাধ্যমে একে অপরকে ঠেলছে, খাঁজ তৈরি করছে, খাঁজটা এগিয়ে আসছে এবং একসময় খাঁজটা যখন মিলিত হয়ে গেল তখন সাইটোপ্লাজম দুটো আলাদা আলাদা কেটে গেল, এবং কেটে যাওয়ার ফলে কি হলো, দুটো আলাদা আলাদা অপত্য কোষ তৈরি হলো। এটা কি আমরা কি বলছি, এটা কি আমরা বলছি প্রাণী কোষের সাইটোকাইনেসিস। এরপরে চলে আসো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষের ভেতরে তো বাবা সেন্ট্রিওল তো নেই ওরকম ভাবে, ওখানে কি আছে, ওখানে অনুনালিকা আছে। এবার অনুনালিকার ফলে কি হচ্ছে, দুটো আলাদা আলাদা তো বিভাজন হয়ে গেছে, কিন্তু মাঝখানের দিকে আমরা কি করেছিলাম, উদ্ভিদ কোষের তো প্রাচীর হয়, প্রাচীর তো ভাগ করতে পারবো না। প্রাচীরে কি করতে হবে, ধরো এই যে ঘর, এই ঘরটাকে কি চাইলে আমি এরকম ভাবে এরকম দুদিক থেকে টেনে ধরলাম, মাঝখান থেকে ঘরটা ভাগ হয়ে যাবে? হবে না। তাহলে কি করতে হবে, মাঝখান থেকে একটা পাঁচিল তুলে দিতে হবে। পাঁচিল তুললে কি হবে, দুটো আলাদা আলাদা কম্পার্টমেন্টে ঘরটা ভেঙে যাবে। ঠিক একইভাবে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর সেটাকে তো ভাঙতে পারবো না, এই যে সেল ওয়াল লেখাই রয়েছে, এই কোষ প্রাচীরকে আমরা ভাঙতে পারবো না। কোষ প্রাচীরে কি করব, সেই জন্য কোষ প্রাচীরের একদম মধ্যবর্তী অঞ্চল বরাবর কিছু ফ্র্যাগমোপ্লাস্ট দানা আমরা সঞ্চয় করে দেবো, এবং এই ফ্র্যাগমোপ্লাস্ট দানাগুলো ধীরে 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 সঞ্চিত হবে, এবং এই ফ্র্যাগমোপ্লাস্ট দানার উভয় পার্শ্বে আবার সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন এই জাতীয় যে বিভিন্ন পদার্থগুলো আছে সেগুলো সঞ্চিত হবে, এবং সঞ্চিত হওয়ার মাধ্যমে দুটো আলাদা আলাদা কম্পার্টমেন্টে ভেঙে দেবে। যেমন ধরো আমরা শুধু ইটের দেয়াল তৈরি করলেই কি হবে, ইটের দেয়ালের উপরে আমরা সিমেন্ট বালি দিয়ে আবার একটা প্লাস্টার পুট্টি সমস্ত করছি, ঠিক একইভাবে শুধুমাত্র প্রাচীর তৈরি করলে হবে না, প্রাচীরের উভয় পাশে দৃঢ়তার জন্য আবার আলাদা করে বিভিন্ন উপাদান সঞ্চয় করতে হবে। সেগুলো কি, সেগুলো হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, যাতে কোষ প্রাচীরটা যে নতুন তৈরি হলো সেটা যাতে একটা দৃঢ়তা পায়। এবং দৃঢ়তার পরে কি হচ্ছে, দৃঢ়তার পরে দেখো সুন্দর করে দুটো আলাদা আলাদা কোষের মধ্যে সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে গিয়ে দুটো আলাদা আলাদা কোষের মধ্যে উদ্ভিদের সাইটোকাইনেসিস সম্পন্ন হয়েছে। এটাকেই আমরা বলে থাকি উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, আর কিচ্ছু না। আমি পিপিটির মধ্যে যা যা জিনিস এখানে নোট ডাউন করতে তোমাদের বলেছি বারবার সরে সরে গিয়ে, সেইগুলো তোমরা নোট ডাউন করবে। এর বাইরে আর কিচ্ছু তোমাদের খুব মাথা খাটিয়ে পড়তে হবে না। টুকটাক কিছু কোশ্চেন তোমরা বই ঘেটে দেখতে পারো, বই ঘেটে পড়তে পারো, রেফারেন্স হিসেবে দেখতে পারো, কিন্তু আমি এমন ভাবে পড়িয়ে দেবো তোমাদের আর কিচ্ছু দরকার লাগবে না। এত ডিটেলসে তোমরা ইউটিউবে কোনো ওয়ান শট ভিডিওতে পাবে না, আমি যেভাবে তোমাদের ডিটেলসে পড়িয়ে দেবো। সেই জন্য ভরসা রাখার জন্য অত্যন্ত ধন্যবাদ, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। এবং যদি না দেখো, বারবার বলছি, বিশাল একটা জিনিস মিস করে যাবে, বিশাল একটা জিনিস। কারণ এই ভিডিওর মধ্যে আমি যেভাবে কোষ বিভাজন পড়িয়ে দিয়েছি, ইউটিউবের মধ্যে তোমরা কোথাও এইভাবে কোষ বিভাজন খুঁজে পাবে না। এটা আমার দাবি, এটা আমি গ্যারেন্টি করে বলতে পারি, এতটাই গ্যারেন্টি। কারণ অনেক ছেলেমুলেরা আমাকে অনেক কিছু মেসেজ কিন্তু করেছে যে দাদা তোমার মতো এত ডিটেলসে কেউ পড়ায় না, কেউ না, এমনকি তাদের প্রাইভেট টিউটাররাও পড়াচ্ছে না। সেই জন্য বারবার বলছি, ভরসা রেখে যদি এগিয়ে যাও, তোমাদেরকে এমন ভাবে মাধ্যমিকে আমি 2027 জীবন বিজ্ঞানে নাম্বার তুলিয়ে দেবো, তোমরা নিজেরা তকমা লেগে যাবে যে এত সহজ ছিল ব্যাপারটা, কিন্তু আমরা ভালো করে পড়িনি এতদিন। সেই জন্য আজকের মতো এতটাই থাকলো, এবং কোষ বিভাজনের পুরো কিন্তু আমরা কেল্লা ফাতে পুরো বাজিমাত করে দিয়েছি। এবার কিন্তু ভয় নয়, বাজিমাত। এবং সেই বাজিমাত করার প্রথম ধাপ কিন্তু শেষ হয়ে গেছে, এবং ধাপ তো বহুকাল আগে থেকেই শুরু হয়ে গেছে। সেই মের 7 তারিখ থেকে আমরা ধাপ শুরু করে দিয়েছি, এবং বংশগতি, জনন, অভিযোজন প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডিটেলস ইন ডেপথে
ইউটিউবেতে পুরো ভেঙে ভেঙে কেটে কেটে পড়িয়েছি। এত কেটে কেটে তোমাদের হয়তো পেড ব্যাচেও তোমরা কোথাও দেখতে পাও না, যা যা পেড ব্যাচ তোমরা নিয়ে রেখেছো। সেই জন্য ইউটিউব চ্যানেলটাকে আমার ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ এই চ্যানেল তোমাদের কিন্তু জীবনের মধ্যে একটা নতুন মোড় এনে দেবে এবং সেই মোড়ে তোমরা বুঝতে পারবে যে ভাগ্যিস দাদাকে ফলো করেছিলাম, ভাগ্যিস আমরা বায়োটপার্স ল্যাবকে ফলো করেছিলাম, না হলে আমাদের এরকম রেজাল্ট হওয়া কোনো দিন সম্ভব ছিল না। এবং এটা আমার কিন্তু 7 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি 7+ হয়ে গেল, এখন 7+ ইয়ার ধরে পড়াচ্ছি, মানে এই বছরটা হয়ে গেলে 8 বছর হয়ে যাচ্ছে। 8 বছর ধরে মোটামুটি ধরে নাও আমি পড়াচ্ছি। 8 বছরের এক্সপিরিয়েন্সে আমি বলতে পারি যে যা পড়িয়ে দেবো তার বাইরে তোমাদের আর নিশ্চিন্ত থাকো, কিচ্ছু দরকার নেই। শুধু মন দিয়ে বারবার 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 করে রিভাইজ করো। এই রিভাইজের পরে কিন্তু আর কিচ্ছু লাগবে না। রিভাইজ মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, আজকের মতো তাহলে এতটাই থাকলো। সবাইকে টাটা, খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।